একটা বিজনেস কার্ডের সাইজ সম্পর্কে ধারণা নিয়েছিলাম, তাই না? তাহলে আজকে শুরু থেকে যদি আমরা আবার একটু দেখি, তাহলে প্রথম হচ্ছে আমরা কি অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে কি করব, জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করব। দেন ওপেন করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা পেজ সাইজ নেব, যেটা সাইজটা হচ্ছে কি আচ্ছা, সাইজটা হচ্ছে আমরা কত জেনেছিলাম, 3.5 আর হচ্ছে কি 2 ইঞ্চি, তাই না? এটা হচ্ছে আমাদের কি মূল কার্ডের সাইজ, তাই তো? দেন একটা কার্ডের ক্ষেত্রে প্রথম মূল কার্ডের যে সাইজ হয় তার সাথে আবার যুক্ত হবে কি ব্লিড যুক্ত হবে না? ব্লিডটা হচ্ছে কি মূল কার্ডের সাইজের অতিরিক্ত অংশ, তাই না? তাহলে আমরা যেহেতু ইঞ্চিতে জানি পরিমাপটা, তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের যে পরিমাপের যে জায়গাটা আছে, ইঞ্চি ফিট পিক্সেল, এখানে আমরা প্রথমে কিসে সিলেক্ট করে নিব, ইঞ্চিতে। দেন ইঞ্চিতে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে কি করব, এখানে আমাদের যে সাইজটা আছে 3.5, যদি থাকে তাহলে আমার বসানোর প্রয়োজন নেই, আর না থাকলে এখানে মুছে দিয়ে কি করব, শুধুমাত্র 3.5 বসিয়ে নেব। আর প্রত্যেকটা ভ্যালু লেখার ক্ষেত্রে খেয়াল করব, এখানে ডান সাইডে যে আই এনটা লেখা আছে, এরকম ভাবে এখানে আই এন লেখা আছে নাকি পিক্সেল লেখা আছে নাকি পিটি লেখা আছে নাকি এফটি লেখা আছে। অর্থাৎ আমার এখানে এই সংক্ষিপ্ত রূপ দেখেও আমি বুঝতে পারবো যে আসলে আমার পরিমাপটা আমি কিসে বসাচ্ছি। তাহলে এখানে আপনার হচ্ছে প্রথমে উইডথটা বসিয়ে দিবেন, তারপরে কি বসাবেন, হাইট বসাবেন। পূর্বের ন্যায় আমাদের ওরিয়েন্টেশনটাও কি অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। দেন এরপর আসি হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডটা হচ্ছে আপনি যখন যে ডকুমেন্টে কাজ করবেন, এখন ওই ডকুমেন্ট কয়টা সাইটে প্রিন্ট হবে, একটা সাইটে প্রিন্ট হবে নাকি দুইটা সাইটে প্রিন্ট হবে নাকি তিনটা সাইটে প্রিন্ট হবে নাকি চারটা সাইটে প্রিন্ট হবে, অর্থাৎ আপনার পেপারের কতগুলো সাইটে প্রিন্ট হবে তার উপর ডিপেন্ড করে আপনার কি করতে হবে, আর্টবোর্ড নিতে হবে। এই আর্টবোর্ডকে আমরা আরেকটা কথা কি বলতে পারি, সেটা হচ্ছে একটা পেজ স্বরূপ, তাই না? যেমন আমরা ওয়ার্ডে কোনো কাজ করতে গেলে কি হয়, একের পর এক একটা একটা করে পেজ আসতে থাকে না? সেম ভাবে এখানে আপনি একটা ফাইলের মধ্যে যদি একাধিক পেজ চান বা একাধিক লেখার জন্য একাধিক ডকুমেন্ট চান, সেটা হচ্ছে কি আর্টবোর্ড না? এখন এখানে আমার প্রয়োজন মতো একটা বা দুইটা যেটা প্রয়োজন সেটা নিব। আমাদের এই যে বিজনেস কার্ডটা এখন বানাবো, এটা হচ্ছে দুই সাইডের, ফ্রন্ট সাইড থাকবে এবং কি থাকবে, ব্যাক সাইড থাকবে, যার জন্য আমরা আর্টবোর্ড কয়টা চুজ করতেছি, দুইটা। দেন এরপর হচ্ছে ব্লিড। ব্লিডটা হচ্ছে কি, যখন এই আমি জানি যে এই বিজনেস কার্ডটা যেহেতু এখন বানাচ্ছি, এই বিজনেস কার্ডটা অবশ্যই এই ব্যক্তি আজকে প্রিন্ট করুক বা 2 দিন পরে প্রিন্ট করুক, এ তো কি করবে, প্রিন্ট করবে না? কারণ বিজনেস কার্ড তো আর কেউ ওয়েবসাইট আপলোড করে রাখবে না, রাখবে? এটা অবশ্যই কোনো না কোনো ব্যক্তি প্রিন্ট করবেই, যার জন্য এটা আমরা শুরু থেকেই কি করতেছি, প্রিন্টের জন্য রেডি করেই ডকুমেন্টটা বানাচ্ছি। দেন তার জন্য হচ্ছে আমরা কি এখানে প্রিন্ট এরিয়া থেকে আমার যে ট্রিম এরিয়া, যেটা হচ্ছে ট্রিম এরিয়া বলতে আমরা কি বুঝি, আর্টবোর্ডের সাইজটা না? ট্রিম এরিয়া বলতে বুঝি কি আর্টবোর্ডের সাইজটা। দেন এই আর্টবোর্ডের সাইজ থেকে আরো অতিরিক্ত 0.125 বেশি রাখতেছি, যে জায়গাটা আমরা কি করব, একটা কালার বা ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করব। ওই ব্যাকগ্রাউন্ডটা থাকবে যখন কোনো দোকানদার বা প্রেস মেশিন ওইটাকে ট্রিম করবে বা কাটবে, তখন যদি একটু এলোমেলো হয়, ওইখানে সাদা কোনো অবাঞ্ছনীয় অংশ আসবে না, আমার যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল কি সেই ব্যাকগ্রাউন্ড কালারটাই আসবে না। দেন এই জন্য আমরা অতিরিক্তভাবে আবার কি করতেছি, ট্রিম এরিয়ার পাশাপাশি ব্লিড নিচ্ছি। ওকে, দেন ব্লিড নেওয়ার পরে আমাদের এখানে কি আছে, অ্যাডভান্স অপশন। এতে যদি আমি ক্লিক করি অ্যাডভান্সের, তাহলে এখানে দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে কি কালার মোড আর একটা হচ্ছে কি আরজিবি, মানে সরি আরেকটা হচ্ছে কি রাস্টার ইফেক্ট, যেটাকে আমরা রেজুলেশন বলি না? তাহলে কালার মোড আমরা যখন প্রিন্টিং এর জন্য কাজ করব তখন কি সিএম ওয়াই কে, আর যদি হচ্ছে
ইসের জন্য স্ক্রিনের জন্য করি তখন কি, কিন্তু এখন আমরা প্রিন্ট হবে, যখন প্রিন্ট হবে তখন সে সিএমওয়াই তে রেডি করে নিবে, কিন্তু আমরা তো এখন তার প্রিন্টে পাঠাবো না, পাঠাবো এখন হয়তো আমরা অনলাইনে আপলোড করব নাকি। তাহলে আমরা সাইজটার ক্ষেত্রে আমার মেন অবজেক্টের ক্ষেত্রে কি করতেছি, আমাদের ব্লেডটা সহ নিচ্ছি, কিন্তু এখানে আবার কি নিচ্ছি RGB, যেহেতু আমরা স্ক্রিনে দেখবো এটাকে। এরপর হচ্ছে রাস্টার ইফেক্ট, এটা সর্বদাই কত হবে 300, প্রিভিউ মোড ডিফল্টে থাকবে। দেন এটা যদি ঠিক থাকে তাহলে আপনার অ্যাডভান্সটা আর কি করার দরকার নেই, অন না করলেও চলবে। যদি RGB PPI 300 দেখেন তাহলে আপনি কিসে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনি যে পেপারটা পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার আর্টবোর্ড এবং হচ্ছে কি ব্লিড, তাই না, ট্রিম লাইন এবং ব্লিড সহ পাচ্ছেন। এখন এখানে আপনার যেটা হচ্ছে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে কি সেফ জোন। কি মিসিং আছে, সেফ জোন। এখন সেফ জোনটা বানাবো আমরা কিভাবে, সেফ জোন বানানোর জন্য প্রথমে আমাদের কাজ হচ্ছে একটা শেপ নেওয়া। শেপটা নেব কতটুকু এরিয়া বরাবর, আপনার আর্টবোর্ডের এরিয়া যা ছিল সেম টুকু। তাহলে আমরা শেপটাকে সিলেক্ট করার পরে, মানে রেক্ট্যাঙ্গেল শেপ টুলটা সিলেক্ট করার পরে আমরা কিসের ভিতরে আর্টবোর্ডের মধ্যে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব, করলে আমাদের এখানে বলবে না অল্টার লাগবে না, শুধুমাত্র মাউসের লেফট বাটন ক্লিক করলেই এরকম রেক্ট্যাঙ্গেলের ভ্যালু বসানোর অপশন আমরা পেয়ে যাব। দেন এখান থেকে আমাদের উইথ এবং হাইট বসাই দিতে বলতেছে না, এখন যেটা আছে এটা তো আমার শেপের সাইজ, মানে আমার আর্টবোর্ডের সাইজ কি এইটা, তাহলে আমরা এটাকে মুছে দিয়ে কি করব 3.5 উইথ আর হাইট হচ্ছে কত 2। এখন এটা যখনই আমি ক্রিয়েট করব, এটা দেখেন আমার পেজের কোন জায়গাতে এটা আসবে এটা তো আর আমি বলতে পারবো না, তাই না। আমার এটাতে দেখেন একটা কি আছে, বর্ডার আছে না, তা বর্ডারটাকে আমরা প্রথমে কি করব নো করে নিব। ওকে, দেন নো করার পরে আপনার যদি এই কালারটা হোয়াইট থাকে তাও কোনো প্রবলেম নাই, আর যদি আদার্স কালার করে নেন সেটাও কোনো সমস্যা নেই, কারণ হোয়াইট থাকলে হচ্ছে আপনি এটার সাথে যখনই মিলে যাবে বুঝতে পারবেন না। আর যদি ডিফারেন্ট একটু কালার রাখেন, হালকা একটু গ্রে কালার রাখলেও কি বুঝতে পারবেন যে এটা কোন জায়গায় প্লেস হয়েছে। তাহলে আমি বোঝার সুবিধার্থে হোয়াইট কালার ব্যতীত অন্য যে কোনো একটা কালার আমরা ইউজ করতেছি। ওকে, তাহলে এখান থেকে ধরেন আমি একটু গ্রে দিয়ে দিচ্ছি, তারপরে আমরা একটু গ্রে কালার দিয়ে রাখলাম। এখন এইটাকে আমার পেজের মাঝামাঝি বসাইতে হবে না, এখন এটা আমরা চাইলে ম্যানুয়ালি এভাবে কি করতে পারি টেনেও বসাইতে পারি। এখন দেখেন আমাদের শেপ ড্র করা কিন্তু শেষ রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে, তাই না। এখন আমরা চলে যাব, শেপ ড্র করা শেষ হলেই আমরা চলে যাব সিলেকশন টুলে। আচ্ছা, তাহলে আমরা যখন কোনো একটা শেপকে নিব, শেপ নেওয়ার পরে হচ্ছে কি আমাদের শেপটা পেজের যে কোনো স্থানে আসতে পারে নাকি। এখন আমাদের এখানে যেহেতু আর্টবোর্ড দুইটা, আচ্ছা যাই হোক, তাহলে দেখেন আমরা এখান থেকে আমাদের পেজ আছে দুইটা, তাই না। তাহলে এখন আমাদের তো অবশ্যই যদি ম্যানুয়ালি সেট করি তখন আমার কোনো পেজকে ডিটেক্ট করা বা বলে দেওয়া লাগবে না যে তুমি এই পেজের সাথে অ্যালাইনমেন্ট হও। তা আমরা মুভ টুল দিয়ে চাইলে ম্যানুয়ালি এখানে কি করতে পারি, এখানে টান দিয়ে এনে বসাইতে পারি না, অথবা আমরা এখান থেকে উপরে যখনই মুভ টুলে আছি দেখেন অ্যালাইনমেন্টের কিছু অপশন আছে, এখানে আছে কি কি অ্যালাইনমেন্ট রাইট, তারপর হচ্ছে কি লেফট, সেন্টার, তারপর হচ্ছে কি রাইট, আবার হচ্ছে কি টপ, মিডিল, বটম। তাহলে আমরা যে পেজের বরাবর নিতে চাই সেই পেজে একটা ক্লিক করব, ওই পেজটা কি হবে অ্যাক্টিভ হবে। দেন হচ্ছে এরপর আমরা শেপটাকে সিলেক্ট করব, আমরা যদি রাইটে প্রেস করি বা সেন্টারে প্রেস করি, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, তাহলে দেখেন এটা আমাদের অটোমেটিক্যালি কোথায় চলে গেল, পেজের মাঝখানে চলে গেল না। দেন এই শেপটা আমার একটু ছোট বানাইতে হবে, কারণ আমার সেভ জোনটা কি আর্টবোর্ড থেকে নির্দিষ্ট কিছু অংশে ছোট আছে। এখন ছোট বানানোর জন্য আমাদের এখানে যদি আমি এই শেপটাকে শিফট অল্টার ধরে ছোট করি সেক্ষেত্রেও ছোট হবে, কিন্তু এটা এসপেক্ট রেশিও মেনটেন করে ছোট হবে, চারোদিক দিয়ে সমানভাবে ছোট হবে না। যেটা হচ্ছে দেখেন উপরে কম জায়গা, এই দুই সাইডে কি বেশি জায়গা না, কিন্তু যদি আমি চারো সাইড দিয়ে সমানভাবে ছোট করে কোনো শেপ বানাইতে চাই নতুন আর একটা, তাহলে আমাদের অবজেক্ট থেকে অফসেট পাথ অপশনটা ব্যবহার করতে হবে।
তাহলে আমরা এই শেপটাকে ধরে চলে যাচ্ছি অবজেক্টে, পাথ থেকে অফসেট পাথ। এখন অফসেট পাথে যাওয়ার পরে এখন আপনি এই শেপটা থেকে, মানে আপনার যে বড় যে শেপটা আপনি আছে আর্টবোর্ড বরাবর যে শেপটা নিছেন, ওই শেপ থেকে নতুন যে শেপটা চাচ্ছেন সেই শেপটা কতটুকু ছোট করবেন সেটা বসাইতে হবে। তাহলে ধরেন আমি বসাইলাম 0.125। এখন এই যে 0.125টা বসাইলাম, এখন যদি প্রিভিউটা অফ অন করি তাহলে খেয়াল করেন আমার পরবর্তী নতুন যে শেপটা আসতেছে এটা কি বড় হচ্ছে না ছোট হচ্ছে? প্রিভিউটা একটু খেয়াল করেন, কি হচ্ছে? ছোট হচ্ছে? কই ছোট হচ্ছে? বড় হচ্ছে। এর কারণ আমি আমি লিখছি কি 0.125, যেটা হচ্ছে প্লাস ভ্যালু। তো এখন আমি যদি এখানে মাইনাসটা অ্যাড করি তার মানে হচ্ছে কি আমি যে শেপটা এখন নিয়েছি এর থেকে 0.125 চারোদিক দিয়ে কি হবে দেখেন, এখন মাইনাস হচ্ছে না, যে ভিতরে একটা লাইন দেখা যাচ্ছে কি? এখন যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে আমি কি পাবো? সেম বরাবর একটা শেপ পাবো। দেন এই যে শেপটা পাইলাম এটা হচ্ছে আমি কি যে কিসের জন্য নিলাম, এই শেপটা কপি করলাম সেফ জোনের জন্য। এখন এই শেপটাতে যদি আমি কি করি, একটা স্ট্রোক অ্যাপ্লাই করি, এখন স্ট্রোকটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোনো ওয়ে না যেটা আপনার অন্য ডিজাইন ঢেকে ফেলবে, তাই জন্য আমরা এখানে স্ট্রোক ব্যবহার না করে কি করি, এই যে শেপটা দেখেন এখানে দুইটা শেপ আছে, কিন্তু একটা হচ্ছে বড় শেপ, যেটা এই যে আমরা যদি নিচেরটাতে অ্যাপ্লাই করি তাহলে দেখেন বড়টা হাইড হচ্ছে না, আর এটা হচ্ছে কি ওইটা থেকে ডুপ্লিকেট যে শেপটা বানাইলাম কিসের মাধ্যমে, অফসেট পাতের মাধ্যমে। দেন ডুপ্লিকেট কেমন বানাইছি, সেম নাকি ছোট? ওই শেপ থেকে 0.125 ছোট বানাইছে যে শেপটা, এই শেপটাকে ধরে আমরা কি করব, রাইট মাউস ক্লিক করে মেক গাইড করে দিব। আচ্ছা, মেক গাইড করলে সাথে সাথে দেখেন কি আমাদের এটা একটা গাইডলাইনে পরিণত হয়ে যাচ্ছে না? দেন এটা আর কোনো শেপও থাকলো না, কিছুই থাকলো না, এটা কি হয়ে গেল, একটা গাইডলাইন হয়ে গেল। যখন এটা গাইডলাইন হয়ে গেল তার মানে এটা এখন হচ্ছে কি, দেখেন এটা গাইডলাইন হয়েছে, এখন এটাকে একটা সেফ জোন পরিণত হয়ে গেছে না? দেন এই গাইডলাইন হওয়ার পরে গাইডলাইনটা আমরা কি করে দেব, এখান থেকে লক করে দিব। ওকে, লক কেন করলাম, কারণ আমাদের গাইডলাইনটা লক না করলে ডানে বামে মুভ করে বেড়াবে না, তখন কি আমাদের এই এরিয়াটা কি এলোমেলো হবে না? এখন হচ্ছে আসি, দেখেন তাহলে আমাদের গাইডলাইনটা তো হয়ে গেল নাকি? আচ্ছা, আপনি যে কোনো শেপকে আপনার নির্দিষ্ট এরিয়া বরাবর যদি কোনো শেপ ড্র করেন, সেই শেপকে সিলেক্ট করার পরে ধরেন এই শেপটা আপনি গাইডলাইন বানাইতে চাচ্ছেন, এই শেপটাকে ধরে রাইট মাউস ক্লিক করবেন, এখানে দেখেন কি আছে, মেক গাইড, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, গাইডলাইন হয়ে যাচ্ছে না? ইতিপূর্বে আমরা গাইড নিয়েছিলাম কিভাবে, কন্ট্রোল আর দিয়ে কিবোর্ড থেকে এরকম ভাবে এখান থেকে রোলার বার থেকে টেনে গাইডলাইন বের করতাম না? দেন এইটাও কিন্তু করা যায়, কিন্তু এটা যখনই করবেন, যেহেতু আমাদের ইলাস্ট্রেটরে একাধিক পেজ হয়, একাধিক পেজ হয় না, ধরেন আপনি এইখান থেকে এইটাকে গাইডলাইন নিলেন সাপোজ, এখন আপনার এই পেজের উপরেও গাইডলাইনটা দেখা যাচ্ছে না? যদি কোনো ক্রমে আপনার এই এই পেপারটা একটু উপরে উঠে থাকে তখন কি আপনার এই গাইডলাইনটা কি এটার উপরে ইফেক্ট পড়তেছে না? এই জন্য আমাদের এখানে যেহেতু একাধিক পেজ হয় এজন্য আমরা কি করি, গাইডলাইনগুলো এভাবে না নিয়ে শেপের মাধ্যমে বা লাইন টুলের মাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট যে জায়গাটুকুতে আমার গাইডলাইনটা প্রয়োজন সেই জায়গায় কি করি, গাইডলাইনটা অ্যাপ্লাই করি। ক্লিয়ার? এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি তো এইখানে নিলাম কি রেক্ট্যাঙ্গেল শেপ, যদি আপনি এখানে ইলিপস কোনো শেপও নেন, নিয়ে যদি কি করেন রাইট মাউস ক্লিক করেন, তাও কি পাবেন, মেক গাইড পাবেন। আর মেক গাইড করার সাথে সাথে সেটার কোনো শেপ থাকবে না, সেটা কি হয়ে যাবে, গাইডলাইনে পরিণত হয়ে যাবে। আর গাইডলাইনের বৈশিষ্ট্যটা কি, আপনার ও নিচে থাকলেও আপনি ওর উপর যদি কোনো শেপ ড্র করেন ওটা কি ঢেকে যাবে না, ওটা দেখাই যাবে উপরে। দেখেন ওটা দেখা যাচ্ছে না, কিন্তু যদি এখানে আমরা স্ট্রোক ব্যবহার করতাম তাহলে কি হইতো, এই শেপে কিন্তু ওটা ঢেকে যেত। স্ট্রোক আমার সর্বদাই বারবার উপরে ওঠানো লাগতো, যেটা একটা হ্যাসেল। ওকে, তাহলে এখন আমাদের কিন্তু ট্রিম লাইন, আগে তো ব্লিড এবং হচ্ছে কি ট্রিম লাইন দুইটা হয়ে গেছে না? এরপর হচ্ছে কি সেফ জোনটাও নেওয়া কমপ্লিট। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন,
আমাদের কিন্তু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আছে? কিন্তু এখানে তো আমাদের অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে না? তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে বানাবো? আবার সেই আর্টবোর্ড বরাবর যে শেপটা নিয়েছিলাম সেটাকে আবার ধরবো, তাই না? ধরে এখন দেখেন, আপনি চাইলে ম্যানুয়ালিও বড় করে দিতে পারেন নাকি? আমরা ম্যানুয়ালি বড় করলে কি হবে, আমাদের এখানে অ্যাকুরেট হতেও পারে, নাও পারে। তাহলে আমরা এখানে কি করব, আগে নিছি ছোট একটা শেপ, আর এর থেকে এখন ব্লিডটা কত নিয়েছিলাম, 0.125 নিয়েছিলাম না ব্লিড? তাহলে এই শেপ থেকে আবার বড় নিব কতটুকু, অফসেট থেকে প্লাস ভ্যালুতে, অফসেট পাথ থেকে জাস্ট মাইনাসটা মুছে দিই, +125। ওকে, তাহলে এখানে যে নতুন যে শেপটা পাচ্ছে এটা কি ব্লিড বরাবর সম্পূর্ণ হুবহু সেম টু সেম পাচ্ছি না? ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখেন নতুন আরেকটা যে রেক্ট্যাঙ্গুলার পালাম, এই রেক্ট্যাঙ্গুলারটা হচ্ছে কি, সরি, নিচে আসছে আর কি, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড না? এখন এইটা যখন ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, মাঝেরটা কি আমার আর কোনো দরকার আছে? মাঝেরটার কোনো দরকার আছে যেটা আমি নিয়েছিলাম আর্টবোর্ড বরাবর? তাহলে এইটাকে আমি কি করে দিচ্ছি, অতিরিক্তটাকে ডিলিট করে দিলাম। ওকে, এখন দেওয়ার পরে দেখেন আমি এইখানে যে কাজটা করেছি সেম কাজটা আপনার কি এখানেও করতে হবে না? এখন এখানে যদি আপনি আবার নতুন করে করতে যান তাহলে আপনার আবার একটু সময় লস হবে না? তাহলে আমরা এখন কি করব, এই দুইটাকে মাউসের লেফট বাটনকে ড্রাগ করে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড দিয়ে কি প্রথমে হচ্ছে এইটাকে সিলেক্ট করেন, শিফট দিয়ে তারপরে কি করেন, শেপটাকে সিলেক্ট করেন, দুইটাকে ধরলাম না? এখন কিবোর্ড থেকে অল্ট প্রেস করলাম, মাউসের দুইটা তীর সিম্বল আসছে, এখন লেফট বাটন প্রেস করে টান দিচ্ছি কোন দিকে, আমার রাইটে যে পেজটা আছে রাইটের পেজে। দেন রাইটের পেজে এনে মাউস লেফট বাটন ছেড়ে দিলাম, এটা রাইট পেজে কি বসে গেল না? এখন এই দুইটাকে এখন একটু ধরে কি করি, জাস্ট প্রথম এটাকে ধরলাম, ধরে এখন দেখেন আমার এটা এই পেজে চলে আসছে না? এর কারণ কি, আমি এই পেজটা কি করে নিই নাই, তাহলে এই পেজে একটা ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা হচ্ছে এই পেজে একটা ক্লিক করি, এখন এই পেজটা অ্যাক্টিভ হইছে না? এবার শেপটাকে ধরলাম সেন্টার এবং হচ্ছে কি ভার্টিক্যালি সেন্টার, আবার এটাকে ধরলাম হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা পেজের ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে কি সেভ জোন করা হয়ে গেছে না? এখন এই জায়গা আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা কিন্তু একই লেয়ারের মধ্যে সকল কাজ করতেছি নাকি? তা আমরা এই যে কপি করলাম এইটাকে ফরগ্রাউন্ডটাকে ফরগ্রাউন্ড লেয়ারে রাখবো, ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে রাখবো। তাহলে আমার ফরগ্রাউন্ডের কোন দুইটা একটু চেক করি, এটা হচ্ছে কি, এটা ফর মানে ফ্রন্ট সাইডের না, বিজি এফআর ফ্রন্ট, এটা হচ্ছে কি গাইডলাইন না, সেভ জোন তো, সেভ জোন। ওকে, তাহলে বাকি দুইটা হচ্ছে কিসের, ব্যাকের না? তাহলে এটা হচ্ছে কি বিজি, আচ্ছা এটা আপনি যে কোনোটাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে বিজি, সরি এটা গাইড তাই না, বিসি। তাহলে দেখেন আমরা লেয়ারের নামকরণগুলো কেন করলাম, যেন আমরা সহজে বুঝতে পারি। তাহলে আমাদের এখানে লক করব কিভাবে, লক করার জন্য আমাদের এখানে শর্ত হচ্ছে এই যে মাঝখানে চোখের পরেই যে মাঝখানে একটা জায়গা আছে, এখানে ক্লিক করলে কি হয়, আমাদের ওই লেয়ারটা লক হয়ে যায়। তা এখানে আমাদের ফটোশপে যেভাবে লক করতাম সেম ভাবে রাইট মাউস ক্লিক করলে এখানে লক গাইড পাবেন। এখন এই লক গাইড করলে কি হবে, যে আপনার একসাথে সবগুলো পেজে যতগুলো গাইড থাকবে সব কি হয়ে যাবে, লক হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে ইন্ডিভিজুয়াল লক করার অপশন আছে তার জন্য আমরা এই লকটা ব্যবহার করব না, আমরা ইন্ডিভিজুয়াল লক করব। এখান থেকে এটাকে লক করে দিলাম, আবার এটাকে কি লক করে দিলাম। এখন দেখেন আমার গাইডলাইনটা কি আর কোথাও কি সরবে? আমার ব্যাকগ্রাউন্ডটাও লক করে দেওয়া দিলে ভালো হয় না? তাহলে ব্যাকগ্রাউন্ড দুইটাকেও কি করলাম, লক করে দিলাম। তাহলে এই জায়গাটা টোটালি আমার কি থাকলো, লক থাকলো। এখন
আমাদের কাজ করতে হবে কি, ডিজাইন শুরু করতে হবে। এখন ডিজাইন শুরু করার আগে যদি আমরা চাই আর একটু আমরা এটাকে কি করতে পারি, রিসাইজ করে নিতে পারি। সেটা কেমনে, আমাদের এই লেয়ারটার নাম হচ্ছে কি, ফ্রন্ট। ওকে, আবার নতুন একটা লেয়ার নিই, এটার নাম দিই কি, ব্যাক। তার মানে দেখেন আমরা কিন্তু এর আগে শুধুমাত্র রেয়ারের নামকরণ মানে সাব লেয়ার গুলোর নামকরণ করেছিলাম, এখন কি করলাম, লেয়ার গুলোর নামকরণও করলাম না। দেন এটা আপনি চাইলে না করলেও সমস্যা নেই, এটা করলে আপনার কাজটা কি আরো ভালো হবে আর কি। দেন আমি এই দুইটাকে আনলক করলাম, এই দুইটাকে ধরে দেন হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কি করলাম, কাট করে দিলাম। ওকে, সরি একটা হয়েছে তাই না, কন্ট্রোল জেড শিফট দিয়ে দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখন উপরের লেয়ারটাকে ধরছি, ওকে, ধরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, কি দিয়ে। এখন এই যে কন্ট্রোল এফটা কেন আসলো, কারণ আমরা চাচ্ছি ওইটা যেখানে আছে সেম জায়গাতেই যেন কি হয়, প্লেস হয়, সেম জায়গাতেই প্লেস হয়। তার জন্য কন্ট্রোল এক্স দিলে কাট হচ্ছে, কন্ট্রোল এফ দিলে সেম জায়গাতেই সেম পজিশনেই পেস্ট হচ্ছে। ক্লিয়ার? তারপর আপনার সেম টু সেম জায়গাতে সেম পজিশনে যদি কখনো কোনো অবজেক্ট লাগে তাহলে আমাদের কি অ্যাপ্লাই করতে হবে, কন্ট্রোল এফ। মনে থাকবে সবার, কন্ট্রোল ভি, কন্ট্রোল কন্ট্রোল ভি দিলে কি হবে, কপিটা পেস্ট হবে, কোথায় হবে এটার কোনো নির্দিষ্ট জায়গা নেই, কিন্তু যদি আমি কন্ট্রোল এফ প্রেস করি যে জায়গা থেকে কপি করছি সেম টু সেম জায়গাতেই পেস্ট হবে, এক পিক্সেলও কি হবে না। এখন এখানে এই কাজটা করাতে আমার কি হইলো, যখন আমি এই লেয়ার থেকে কন্ট্রোল এক্স করলাম তার মানে এই লেয়ার থেকে কেটে গেল না, আর যখন উপরের লেয়ারকে ধরে পেস্ট করলাম তার মানে আমার এই দুইটা অবজেক্ট কোথায় চলে গেল, উপরের লেয়ারে। তার মানে এখন দেখেন, এখন যদি আমি এইখানে শুধুমাত্র বিসি না লিখি, শুধুমাত্র এখানে যদি লিখি ব্যাকগ্রাউন্ড, এখানে লিখি গাইড, সহজে বুঝতে পারবো না যে এটা হচ্ছে ব্যাক সাইডের আর এটা হচ্ছে কি সাইডের, ফ্রন্ট সাইডের, তাই না। এখানে আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি, ধরেন আপনি যখন ডিজাইনের কাজ করতেছেন, আমরা তো ইন্ডিভিজুয়াল লক দেখলাম তাই না, এখানে আরো অনেকগুলো সাব লেয়ার আসবে না, তখন আমি চাইলে একবারে শুধুমাত্র এই টোটাল লেয়ারটাকে ধরে কি করতে পারবো, দেখেন এই দুইটা কিন্তু ইন্ডিভিজুয়াল লক করে নেই, শুধু লেয়ারটাকে কি করে দিছি, লক করে দিয়েছি, বাকিগুলো অটোমেটিক্যালি কি হয়ে গেছে, লক হয়ে গেছে। তাহলে আমরা এখানে দুইটা লেয়ার ইউজ করব, করার পর আমরা যখন ব্যাকের কাজ করব না ফ্রন্টের কাজ করব তখন ব্যাক লেয়ারটা কি রাখবো, লক রাখবো। আর যখন ফ্রন্টের কাজ করব, মানে ফ্রন্টের কাজ করব না ব্যাকের কাজ করব তখন কি, ফ্রন্ট লেয়ারটা লক রাখবো, টোটাল লেয়ার। কোনটা লক রাখবো, টোটাল লেয়ার। ওকে, যেন এখানে আমার মাউসে চাপ লেগে বা আদার্স ইয়ে হয়ে এখান থেকে কোনোভাবে সরে নড়ে না যায়। এখন হচ্ছে আমরা একটা বিজনেস কার্ড নিয়ে আসি, যদি আমরা এখানে লিখি বিজনেস কার্ড। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে বিভিন্ন ধরনের বিজনেস কার্ড পাচ্ছি না। এর মধ্যে মানে ফটোশপে কিন্তু আমরা ডান সাইডে ডিজাইনটাকে ওপেন করতাম তাই না, এখানে আমরা এই পেজের মধ্যে ডিজাইনটা কি রাখতে পারবো, ওপেন রাখতে পারবো। ঠিক আছে, তার জন্য আমি দেখেন ফাইল থেকে ওইখানে ছিল প্লেস ইমবেডেড, এখানে কি আছে, শুধু প্লেস। ওকে, তার মানে ইমবেডেড কি নেই এখানে, এখানে ইমবেডেড অবশ্যই আছে, কিন্তু এখানে প্লেস করার পরে আপনার ম্যানুয়ালি কি করে নিতে হবে, এমবেডেড করে নিতে হবে। তাহলে আমি এখান থেকে প্রথমে কোথায় যাচ্ছি, প্লেস, এরপর আমার ইমেজটা যেখানে ডাউনলোড করেছি সেই লোকেশনে। ওকে, প্লেস করলাম, করার পর ওইখানে অটোমেটিক কি হয়ে যাইতো, বসে যেত। আর এখানে আমার মাউসের সাথে কি করে আছে, ঝুলে আছে না। দেন এখন আমার মাউসের লেফট বাটন প্রেস করে আমার শেপ, আমরা শেপগুলো যেভাবে ড্র করি আমার ইমেজটা কি সেম ভাবে ড্র করতে হবে, এবং আপনি যে এরিয়া জুড়ে ড্র করবেন আপনার টোটাল পিকচারটা কি ততটুকু এরিয়া জুড়েই আসবে। আপনি যদি ছোট করে ড্র করেন 1 ইঞ্চি বা 1 ইঞ্চি তখন কি 1 ইঞ্চি আসবে। এখন আমি যেহেতু আমার কার্ডের থেকেও বড় করছি, দেখেন দুইটা মিলে কি সেই কার্ড বরাবর আসছে না। এখন আমি এখান থেকে আরো একটু বড় করে দিচ্ছি, কারণ আমি এখানে করব হচ্ছে আমি দুইটাই ফ্রন্ট সাইড করব আর কি। এখানে 4টা কার্ড আছে, কয়টা কার্ড আছে, 4টা কার্ড আছে। প্রথমে আমি এই কার্ডটা করি,
আচ্ছা, এখন হচ্ছে দেখেন, তাহলে আমরা এটাকে ইমবেডেড কিন্তু এখনো করি নাই। ইমবেডেড করলে এই ক্রস সিম্বলটা থাকবে না। তাহলে আমরা যখন এই ইমেজটা সিলেক্ট করে আছি, এখন দেখেন উপরে কি শো করতেছে, ইমবেড। তাহলে আমরা ইমবেডে ক্লিক করলাম, সাথে সাথে কি হয়ে গেল, ইমবেড হয়ে গেছে না? দেন আমি এটাকে একটা কপি রেখে দিচ্ছি ডান সাইডে ব্যাকআপ হিসেবে। এখন এখান থেকে আমি যে ডিজাইনটা করব, আমরা চাইলে এটাকে ক্রপ করতে পারি। ক্রপ কিভাবে করব, ইমবেড করার পরেই ডান সাইড এখানে দেখেন কি আছে, ক্রপ ইমেজ। দেন ক্রপ ইমেজে ক্লিক করলাম, একটা এরিয়া আসতেছে না? এখন আমি ধরেন ডিজাইন করব হচ্ছে কি এইটুকু। তাহলে এখান থেকে এইটাকে কি করলাম, দেন এরিয়াটাকে সিলেক্ট করে উপরে দেখেন কি আছে, অ্যাপ্লাই। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করলাম, তাহলে এখানে দেখেন কি হয়ে গেল, ওই একটা ব্যতীত বাকি সবকিছু চলে গেল না? তো এখন আমার দেখতে আরো কি সহজ হচ্ছে না? এখন আপনি এটাকে আরো একটু বড় করে নেন শিফট ধরে, তাহলে আরো সহজ হচ্ছে না? তাহলে প্রথমে আপনার এখানে খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিয়েছিলাম, ব্ল্যাক, তাই না? মানে গ্রে টাইপের আর কি, ব্ল্যাকের মধ্যে গ্রে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে আনলক করে প্রথমে কি করি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কি আছে, হোয়াইট। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে এখান থেকে কি অ্যাপ্লাই করলাম, হোয়াইট কালার। ওকে, দেন এবার ব্যাকগ্রাউন্ডটাকে আবার কি করে দিই, লক করে দিই। ওকে, লক করার পর এখন দেখেন এখানে একটা শেপ আছে, যে শেপটা হচ্ছে কাস্টম শেপ। কি শেপ, কাস্টম শেপ। এখন এখানে কাস্টম শেপটা বানানোর জন্য আমরা সহজেই একটা টেকনিক অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে দেখেন, একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। কি নিতে পারি, একটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, যে রেক্ট্যাঙ্গুলারটা আবার এখানে একটা কাজ হচ্ছে দেখেন, এই নিচে রেক্ট্যাঙ্গুলারটা একটা কালার, উপরে রেক্ট্যাঙ্গুলারটা কি আরেকটা কালার, আবার এইটা হচ্ছে কি আছে, ডিফারেন্ট কালার আছে না? তা আমরা প্রথমেই ছোট রেক্ট্যাঙ্গুলারটা নিয়ে নিব। তার জন্য দেখেন মাউসের লেফট বাটন প্রেস করে বা এখানে ক্লিক করে আমরা উইডথটা, হাইটটা তো সবাই জানি তাই না, হাইটটা হচ্ছে কি 2 ইঞ্চি, সাথে কি যোগ হবে, তাহলে সেখানে খেয়াল করেন আমরা হচ্ছে শেপটাকে আমরা চাইলে ম্যানুয়ালি ড্র করতে পারি, আবার সাইজ অনুসারেও নিতে পারি না? এখন ম্যানুয়ালি ড্র করার সাইজ দিয়ে নেওয়া, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো ম্যানুয়ালি ড্র করলে আপনার 19-20 হবে, কিন্তু যদি আপনি এখানে অ্যাকুরেট মাপ দিয়ে নেন সেক্ষেত্রে কি কোনো 19-20 হওয়ার সম্ভাবনা আছে? তাহলে আমরা হচ্ছে হাইট জানি না, হাইট কে জানি, কিন্তু আমার এখানে আইডিয়া মানে অবস্থান দেখে কি মনে হচ্ছে, অর্ধেক আছে না হাইট, আর উইথটা হচ্ছে কি ফুল আছে নাকি? তাহলে আমি এখানে ক্লিক করলাম, উইথ হচ্ছে আমার কত ছিল, ও সরি হাইটটা কত, উইথ বলি কেন, উইথ সম্পূর্ণ জানি না কিন্তু হাইট সম্পূর্ণ জানি তাই না? তাহলে উইথ আমরা 3.5 এর জায়গায় আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কত, 1.7, আমরা 50% ধরে নিলাম, বা 1 পয়েন্ট কত 5। হাইটটা তো আমরা জানি যে হচ্ছে কত 2, সাথে প্লাস কত 0.125। আমি কিন্তু এখানে আদার্স কিছু লিখে নাই, 2 প্লাস 0. দেখেন আমি অন্য জায়গায় ক্লিক করলাম, অটোমেটিক্যালি কি 2.125 হয়ে গেছে না? মানে হচ্ছে আমার অতিরিক্ত যেটা আছে সেটাও কি করছি, অ্যাড করছি। এখন দেখেন 2.125 কিন্তু এক পাশে, এটা তো এক পাশে না, দুই পাশে না? তার মানে আমার প্লাসের সাথে আবার কি আরো, মানে এখানে 2.125 কয়বার হবে? আচ্ছা আমি শুরু থেকে নিচ্ছি, দেখেন কি করবেন, যেহেতু আপনার +125 এই সাইডেও আছে এই সাইডেও আছে না? তাহলে আপনারা কি করতে পারেন, একটা হচ্ছে এত জটিলতার দরকার নেই, আমরা ম্যানুয়ালি ড্র করি নাকি? এখান থেকে ম্যানুয়ালি আপনি কি করবেন, দেন এই যে এই কর্নার থেকে শুরু করে মাউসের লেফট বাটন প্রেস করে কি করে নেন, ম্যানুয়ালি টেনে একটা ড্র করে ফেলেন। ওকে, এখন ড্র করার পর আপনি যে কালারটা আছে সেই কালারটা অ্যাপ্লাই করে দেন। কালারটা হচ্ছে কি ব্লু কালার না? এখন এখানে মজার একটা জিনিস শেখেন, এখানে কালার চেঞ্জ করার জন্য আমাদের জাস্ট আইড্রপার টুল নিয়ে আমি যদি শুধুমাত্র একটা ক্লিক করি, অটো দেখেন কি হয়ে যাচ্ছে, কালার হয়ে যাচ্ছে না? মানে আমি যখন সিলেক্ট করে নিয়ে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে নিয়ে আইড্রপার টুলটা নিব, নিয়ে কোনো কালার, আইড্রপার টুলের কাজ কি কালারটা পিক করা। তো এর আগে হচ্ছে আমার পিক করতে হতো, তারপরে কি ম্যানুয়ালি অ্যাপ্লাইতে হতো, আর এখন ম্যানুয়ালি বসানো লাগবে না,
আপনি যে অবজেক্টটা ধরে থাকবেন, একটা বা একাধিক অবজেক্ট ধরে থাকলে শুধুমাত্র আইড্রপার টুল নিয়ে ওই কালারে পিক করলে কি হয়ে যাবে, ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, দেন চলে গেল নাকি। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এই শেপটা ঠিকঠাকই আছে, কিন্তু এই শেপের মাথাটা একটু কি আছে, বাহিরের দিকে বাঁকা করা আছে না। তার মানে আপনার এখানে কি এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু কাজ করতে হবে। সেটা কি কাজ করবেন, মাঝখানের যে পয়েন্টার আছে সেই পয়েন্টারটার দিকে একটু সামনের দিকে টেনে দিতে হবে না। দেন আমরা তাহলে কোথায় যাচ্ছি, রিয়েক্ট সিলেকশন টুল। কিন্তু এখানে খেয়াল করেন মাঝখানে কি কোনো পয়েন্টার আছে, তাহলে আমার এখানে কি যখন পয়েন্ট নেই, এখন আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। তাহলে অ্যাড কিভাবে করব, আমাদের পেন টুল তো সবাই চিনি তাই না। পেন টুলের মধ্যে একটা টুল আছে যেটার নাম হচ্ছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। তাহলে আমরা এখান থেকে অ্যাড, যেখানেই অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা লাগবে আমরা কোন টুলটা নিব, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন দেখেন আমার এই মিডিল বরাবর কি নিতে হবে না। তো এখানে যখনই আমি মাউসটাকে নিয়ে আসি তখন দেখেন একটা কি শো করতেছে, একটা দাগ শো করতেছে না, যেটা দ্বারা আমাকে ইন্ডিকেট করতেছে যে আপনি কোথায় আছেন, মধ্যবর্তী এরিয়ায় আছেন না। এখন এখানে আপনি ক্লিক করবেন কোথায়, আমার এইখানে দেখেন পাত লেখা শো করতেছে, দেখছেন। যদি আপনি একটু ডানে যান পাত লেখাটা শো করে। তাহলে কি কি জিনিস আমরা ফলো করবো অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার সময়, এই লাইন আর হচ্ছে কি পাত। এখন এই লাইনটা আপনাদের নাও আসতে পারে, তা যারা হচ্ছে রিসেট করে নিছেন সবারই কি এটা অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে কি করব, আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, সাথে সাথে দেখেন এখানে কি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে না। এখন আমি চাইলে কি করতে পারবো, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে মডিফাই করতে পারবো না। দেন তাহলে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরলাম, ধরে আমি যদি সোজা টান দিই, এখন হচ্ছে এখানে একটা বিষয় কি যে আমরা যদি সোজা টান দিই আমাদের এলোমেলো হতে পারে না, কিন্তু যখনই এখান থেকে শিফট ধরবো তখন কি হবে, বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা আছে। তার মানে আমার একদম সমানভাবে কি যাবে না। আর শিফট ছেড়ে দিলে ধরেন আমি মাউসকে নিচে নামাইলাম, তাহলে দেখেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরতেছে, কিন্তু মানে হালকা একটু আঁকা বাঁকা কি হচ্ছে। তাহলে আমরা অবশ্যই কি ধরে টান দিব, মানে টান দেওয়ার আগে আবার খেয়াল করেন, যখন আপনি এইখান থেকে শিফট কিন্তু ধরে রেখে না, আগে এখান থেকে একটু কি করবেন সামনের দিকে আগাবেন লেফট বাটন প্রেস করে, এরপরে হচ্ছে কি ধরবেন শিফট। তাহলে আপনার এটাকে সোজা ভাবে আপনি নিতে পারবেন, এবং ওই যে আপনার দাগটাও আপনাকে ইন্ডিকেট করতেছে কি যে আসলে আপনি সোজাসুজি আছেন না। ওকে, এখন দেখেন আমার এটা কিন্তু অতিরিক্ত বড় হয়ে গেছে, তাহলে আমরা আবার কি এই সাইড থেকে ছোট করে দিতে পারি না। ওকে, দিয়ে আমরা এটাকে কি করি এইদিকে বসিয়ে দিই। আচ্ছা, যদি বাহিরের অংশে বেশি থাকে, এটা আমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে, বাহিরে বেশি থাকতেই পারে। তাহলে আমাদের কিন্তু উপরের শেপটা কমপ্লিট নাকি। এখন আমাদের দরকার কি নিচের শেপটা নাকি। এখন উপরের শেপ আর নিচের শেপ একই শেপ না, উপরেরটা নিচেরটা কি একই শেপ, একটা একটু বড় একটা একটু ছোট। তাহলে আমরা যদি আগে কি করি, আগে যদি নিচেরটা নিই, যদি এইটা আমাদের এখানে থাকে তার মানে আগে আমরা কোনটা নিচ্ছি, নিচেরটা। এরপর হচ্ছে কি করব, এই শেপটাকে ধরা আছে নাকি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। তাহলে কি হইল, সেম শেপটাই কোথায় কপি হইল, সেম পজিশন উপরে না। এখন শুধু এটাকে কি করেন মাউসে লেফট বাটন প্রেস করে ছোট করেন। এখন নিচেরটার কালারটা একটু চেঞ্জ করেন, নিচেরটার কালার করেন কি আইড্রপার টুল দিয়ে লাইট। দেখেন তাহলে কি হইছে, হইছে, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ আছে, এটার উপরের কালার কি নিচের কালার। তার মানে এখন এই শেপটাকে আপনার দুই ভাগে বিভক্ত করতে হবে, কয় ভাগে। আচ্ছা, তার জন্য আমি কি করব, জাস্ট হচ্ছে এই শেপটা মানে উপরের শেপটা আমি হাইট রাখলাম, ভাগ করব কোন জায়গা বরাবর, মাঝ বরাবর। তার জন্য মাঝখানে একটা কি নিচ্ছি দেখেন লাইন, কি নিচ্ছি লাইন সেগমেন্ট টুল নিচ্ছি, নিয়ে এটার যে কোনো একটা কালার আপনি ইউজ করেন, মানে এমন একটা কালার ইউজ করবেন যেটা হচ্ছে আপনার কি এখান থেকে ডিফারেন্ট থাকে। ওকে, নিয়ে এটাকে যে বরাবর আপনি ভাগ করবেন, খেয়াল রাখবেন আমি দেখেন এই শেপের বাহিরে আছেন অবজেক্টটা, আবার এই শেপের কি আছে বাহিরে আছে, ভিতরে কি। আমরা যদি অনেকে এবার এরকম ভাবে ইউজ করি তাহলে কিন্তু কি হবে না,
তার মানে কাটবে না। তো এই জন্য আমাদের পুরো অবজেক্টের কি করতে হবে, বাহিরে নিতে হবে। তাহলে এখন দেখেন আমরা ধরবো হচ্ছে কাকে কাকে, এইটাকে ধরবো এবং হচ্ছে লাইনটাকে ধরবো, দুইটাকে ধরছি। দেন এখানে আমাদের আর একটা টুলের সহায়তা নিতে হবে, যেটাকে বলে হচ্ছে শেপ বিল্ডার টুল। কি বলে? শেপ বিল্ডার টুল। এখন শেপ বিল্ডার টুল নেওয়ার পরে আপনি যদি এই এরিয়াতে, আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে কি শেপ বিল্ডার টুল। এখন শেপ বিল্ডার টুল দিয়ে কি করতেছে, জয়েন করতেছে না? তা শেপ বিল্ডার টুল দিয়ে জয়েনও করা যায়, আবার ডিভাইডও করা যায়। জাস্ট শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন এই এরিয়াটা কি একটা সেকশন আসছে না, জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এই এরিয়া আলাদা হয়ে গেছে। দেন আবার এই এরিয়া একটা সেকশন আসছে না, একটা ক্লিক করলাম, তাহলে এরিয়া কি হয়ে গেছে। এখন আমার এই দুইটা দেখেন অতিরিক্ত না, সিলেক্ট করে কি করে দিলাম, ডিলেট। এটা সিলেক্ট করে কি, যদি আমরা আসলে এখন একটু চেক করে দেখি দুইটা আলাদা হইছে কিনা, হইছে আলাদা। দেন আমি এখন এইটাতে কি কালার দিব, একটু ডিপ, আর এটাতে হচ্ছে কি একটু লাইট। অলরেডি লাইট তো আছে তাই না? এখন হচ্ছে আমি যদি উপরেরটাকে অন করে দিই, দেখেন এখন কি হইছে আমার, এটা উপরেরটা একটু ডুপ, এটা একটু লাইট, তাই তো? এখন এইখানে একটা জিনিস দেখেন, খেয়াল করেন আমাদের এখানে কি হইছে, এই জায়গাটা একটু বেশি কি মনে হচ্ছে, সামনে আগায় আছে না? তাই এটা আমরা যখন হচ্ছে এই কাটবো, কাটার আগেই কি করে নিব, ছোট করে নিব। এখন আমি যেহেতু কেটে ফেলছি, এখন ছোট করা লাগবে না। তাহলে কিভাবে করতে পারি, দেন আমরা এখান থেকে সেম নিচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটা কর্নারকে একসাথে ধরলাম। ওকে, কারণ আমি যেহেতু কেটে ফেলছি, দুইটাকে একসাথে ধরলাম না, ধরে এখানে আবার সেই মাউসের লেফট বাটন প্রেস করে শিফট ধরে, কি ধরে, একটু জুম আউট করে নেন, কারণ হচ্ছে জুম আউট করে নিলে আপনাকে দেখতে সহজ হবে না। তার মানে দেখেন আপনি কিন্তু দুইটা শেপ হইলেও একসাথে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে কি করতে পারতেছেন, ছোট বড় করতে পারবেন না? খেয়াল করেন আমি এটাকে ধরবো, আবার কাকে, এটাকেও ধরবো। এখন আমি যখন দুইটাকে ধরলাম, এখন চার কর্নারই সিলেক্টেড আছে না, কিন্তু যখন এই জায়গাটা আমি ড্রাগ করে ধরতেছি কোন টুল দিয়ে, এখন আমার নিচের লেয়ারটা কিন্তু লক করা আছে, যদি নিচের লেয়ারটা লক না করা থাকে তখন কিন্তু নিচেরটাও কি সিলেক্ট হয়ে যাবে না? আমি কিন্তু এই কর্নারগুলো ডিরেক্ট টান দিই নাই, দিছি। আপনি যদি মনে করেন যে না স্যার আমি এখানে ডিরেক্ট সিলেকশন দিয়ে এতটুকু টান দিব, আবার শিফট ধরে কি এটা ড্রাগ করে টান দিব, তাহলে দেখেন এই দুইটা কর্নার কি সিলেক্ট হইছে না? এখন এই দুইটা কর্নারের শুধুমাত্র একটা না, এখানে কয়টা শেপ আছে, দুইটা শেপ আছে না? আপনারা খেয়াল করবেন এই জায়গাতে দেখেন কয়টা শেপ ধরা হইছে, তিনটা না? এন্ড তিনটা কিভাবে, কারণ আমার এইটার হচ্ছে নিচেরটার দুই ভাগে দুই পার্ট না, তার মানে, আর আপনি যখনই এখানে ক্লিক করতেছেন তার মানে এখানে কি দেখেন কয়টা শেপ ধরা হইছে। এখন এই দুইটা না, দুইটার মধ্যে আবার কি সামনের এই দুইটা পয়েন্ট শুধুমাত্র, তাই না? তাহলে আপনারা চাইলে এইভাবেও কি শুরুতে আপনারা যেটা করবেন, কাটার আগেই কি করবেন, এটা ছোট করে ঠিক করে নেবেন না, তারপর হচ্ছে কি কাটবেন। ওকে, তাহলে আমাদের কিন্তু হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট না। এখন যদি মনে হয় যে স্যার না আমার এই জায়গাটা একটু কেলোমেলো আছে, তাহলে আবার কি করবেন, সবগুলোকে একসাথে ধরেন, মানে সরি ইয়ে দিয়ে কি যেন, সিলেকশন টুল দিয়ে ধরার পর এইটুকুর কাজ যখন শেষ, কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করে ফেলেন। ফেলার পর আপনি হচ্ছে এখানে এটাকে কি করেন, একটু বাহিরের দিকে নিয়ে আসেন। আমি দুইটাকে একসাথে বাহিরে আনছি না? এখন যদি আপনার মনে হয় যে স্যার এই অতিরিক্ত এরিয়াটা আমার লাগবে না, তা আপনি এখান থেকে ম্যানুয়ালি ছোট করবেন, এটাকে কি করে ফেলবেন, কেটে ফেলবেন। কি করে ফেলবেন, কেটে ফেলবেন। ওকে, কাটার জন্য আমাদের কি প্রয়োজন, একটা লাইন টুল প্রয়োজন না? শুধু লাইন টুল না, আমরা শেপ টুল দিয়েও কি করতে পারি, কাটতে পারি। তার জন্য হচ্ছে আমাদের এই শেপটাকে আগে কি করব, আনলক করে নিলাম, এই শেপটাকে ধরলাম, এটাকে ধরলাম। দেখেন মানে যখনই একটা শেপ শেষ হবে আমরা মনে করব কি যে ওইখান থেকে কি করতে পারবো, কাটতে পারবো। সহজে বুঝবেন যখনই আপনি শেপ বিল্ডার টুলটা নেবেন, দেখেন এখানে একটা এরিয়া কি হচ্ছে, তার মানে এটা আমি আলাদাভাবে কেটে ফেলতে পারবো না, শুধুমাত্র একটা ক্লিক করলে এটা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। কিন্তু এখন দেখেন আমার এটার সাথে কি আছে, প্লাস আছে, তাই না?
এর আগে হচ্ছে আমি আলাদা ডিভাইড করছিলাম, কেন আমার ওইখানে রাখা লাগবে, কিন্তু এখন কি আমার আর রাখা লাগবে এখানে? জাস্ট অল্টার দিয়ে মাইনাস করে দিলাম, আবার এখানে কি অল্টার দিলাম, কি আসলো মাইনাস। তার মানে এখন কি ওই যে আমি কেটে ফেলার পরে যে ডিলিট করতেছিলাম ওইটার করা, অথবা আপনি এখানে কি করেন, একটা ক্লিক করেন, আবার এখানে কি ক্লিক করেন। ওকে, কিন্তু আমার হোয়াইটটা কিন্তু যায় না এখনো। ওকে, এখন আবার আমার আনগ্রুপ করা লাগবে, একটু ঝামেলা, তাই জন্য মাইনাস যখন করতে চাইবেন তখন কি ধরে নেবেন, অল্টার, আর যখন ডিভাইড করবেন তখন কিছুই ধরা লাগবে না। একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে কি ডিভাইড, মনে থাকবে। যখন ডিভাইড করব তখন কিছুই ধরা লাগবে না, আর যখন মাইনাস করব তখন অল্টার ধরে নিতে হবে, ঠিক আছে। আপনারা চাইলে না কেটে কি ছোটও করতে পারেন, কিন্তু ছোট করলে আবার এখানে কি করা লাগবে, কম বেশি অ্যালাইনমেন্ট করা লাগবে না। এই জন্য আমি ছোট না করে কি করলাম, মাইনাস করলাম আর কি। ওকে, মনে থাকবে সবার। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট নাকি? এই দুইটা কিন্তু আমি গ্রুপ করছি, গ্রুপ কি কিবোর্ড সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি, অর্থাৎ আপনার এই যে দেখেন তিনটাকে সিলেক্ট করছি করে কন্ট্রোল জি দিছি, গ্রুপ হয়ে গেছে। এখন হচ্ছে আসেন আমাদের বাকি কাজগুলোতে। প্রথম আছে কি, কি হচ্ছে আমাদের বাকি কাজগুলোতে প্রথমে হচ্ছে লিখতে হবে কি জন দে। তাহলে এখান থেকে টাইপ টুলতে ক্লিক করলাম, করার পরে দেখেন আমরা বাহির থেকে লিখে নিয়ে আসবো, তাহলে আমাদের সুবিধা কি শেপে কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। তাহলে আমরা বাহিরে এখানে ক্লিক করলাম, এখানে লিখতেছে কি জন ডিওই, তাই না? জুবায়ের, জুবায়ের কি যেন স্যার, জুবায়ের রাফি। আচ্ছা, তাহলে আমরা নামটা লিখলাম কি জুবায়ের রাফি। এবার এখন আমার এই টেক্সট গুলোকে, অবশ্যই টেক্সট কোথায় থাকবে, আমার সেভ জোনের মধ্যে থাকবে না। এখন টেক্সটটা আমি রাখলাম, রাখার পরে টেক্সটটাকে আমার কি করতে হবে, ঠিকঠাক ভাবে সাজাইতে হবে। দেখেন এখানে প্রপার্টিজ এর মধ্যে গেলে কি পাচ্ছেন, ক্যারেক্টার পাচ্ছেন না। তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা প্রপার্টিজে না যেয়ে যেটা করব, উইন্ডো থেকে একটা ক্যারেক্টার প্যানেল এখানে নিয়ে আসবো। ওকে, তাহলে এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, টাইপের মধ্যে দেখেন নিচে ক্লিক করলে আর কি অপশন পাওয়া যায় না, টাইপের মধ্যে দেখেন কি আমাদের ক্যারেক্টার প্যানেলটা ইন্ডিভিজুয়াল ভাবে আসে না, মানে প্রপার্টিজে যেটা পাচ্ছি ওইটাকে আমরা আবার ইন্ডিভিজুয়াল ভাবে উইন্ডো পাবো নাকি। ক্যারেক্টারটা নিয়ে আসলাম, পাশাপাশি দেখেন ক্যারেক্টারও চলে আসছে, কি আসছে, কিন্তু আমাদের ওপেন টাইপটা লাগবে না, তাহলে ওপেন টাইপটা কি করে দিচ্ছি, এখন এইটাকে আমি বসালাম এই জায়গাতে, ছোট করে বসিয়ে রাখলাম, এখন বড় হয়ে গেছে না, জাস্ট ক্লিক করে কি করে রাখলাম, ছোট করে রাখলাম। যখন আমার প্রয়োজন আমি ক্লিক করব, শো করবে, দেন আবার বাইরে ক্লিক করবে, এটা কি হয়ে যাবে, মানে এটা আবার ক্লিক করব এটা চলে যাবে। দেন তাহলে এখন আমার রাফি এটাকে একটু চেঞ্জ করতে হবে, ক্যারেক্টারে গেলাম, যাওয়ার পরে ফন্টটা ইউজ করতেছি পপিন্স। আমরা সবাই তো পপিন্স ফন্ট কোত্থেকে নিব জানি নাকি। এখন নামের ক্ষেত্রে ফন্ট ইউজ করব কি বোল্ড টাইপের, তাই না। এখন এখানে বোল্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, এখন আপনি যদি বোল্ড ইউজ করেন বেশি মোটা দেখা যাচ্ছে না, তাহলে আপনি কি ইউজ করেন সেমি বোল্ট। ওকে, সেমি বোল্ট। এখন যদি আপনি এখান থেকে চান যে না আপনি আবার চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে কি সেমি বোল্টের জায়গায় কি মিডিয়াম নিতে পারেন না, যে কোনো মানে একটা ক্যারেক্টার আপনি নিতে পারেন। তাহলে আমরা সেমি বোল্টটাই থাকলো, এবং হচ্ছে নামের পরে নিচে কি আছে ডেজিগনেশন। তাহলে ডেজিগনেশন লেখার জন্য দেখেন আমরা এইটাকে অল্টার দিয়ে আবার কি করে ফেলি, কপি করে ফেলি, তার আমার ওইখান থেকে বারবার নেয়ার থেকে একটাকেই কপি করে আমি বারবার লিখতে পারবো না, যেটা হচ্ছে সহজ আর কি। এখন আপনি এখান থেকে আবার টাইপ চলে যান, যে হচ্ছে কি ক্লিক করেন, এখন ধরেন জুবাইর হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার। এখন নামটা যেহেতু বোল্ড আছে, আমার ফন্টটা কি বোল্ড হবে,
এটা কি হবে রেগুলার, এটার সেম ফন্টই থাকলো কিন্তু লেখার টাইপটা কি হইলো স্টাইলটা এবং সাইজটা কি হবে একটু ছোট। আমরা নামটা ব্যবহার করছি 12, তা একটা নামের ক্ষেত্রে সবাই নোট করে নিতে পারেন বিজনেস কার্ডের নামের ক্ষেত্রে ফন্ট সাইজ হতে পারে 9 থেকে না 10 থেকে 14, 10 থেকে 14। আর ডেজিগনেশন বা আদার্স টেক্সটের ক্ষেত্রে ফন্ট হতে পারে 6 থেকে 10, 6 থেকে। এখন এই রেঞ্জ কেন বললাম, কারণ এমন হতে পারে আপনি যখন অন্য একটা ফন্ট মানে পপিন্স ছাড়া অন্য একটা ইউজ করবেন তখন ওই ফন্টটা কি মানে বেসিক্যালি বড় হতে পারে না, তখন ওইটার ক্ষেত্রে কি মানে 12-র জায়গায় কি 10 ইউজ হবে না। ধরেন এমন একটা ফন্ট চুজ করছেন যেটা মানে ওর মূল যে সাইজ ওইটা কি এর 12 আর ওর 12 নিলে কি বেশি বড় দেখা যাচ্ছে, এখন তখন আপনি চোখের আইডিয়া অনুযায়ী কম বেশি করে নেবেন। হ্যাঁ আচ্ছা, এসইও এক্সপার্ট লেখার পরে এখানে ফন্টটা দিলাম কি রেগুলার। এরপর হচ্ছে ফন্ট সাইজ কত বলছি মানে আদার্স টেক্সট যেগুলো টাইটেলের পর যেগুলো সাইড টাইটেল হয় এগুলো 6 থেকে 10, তাহলে আমাদের 12 আছে, আমরা এখান থেকে কি করি জাস্ট যদি 9 ইউজ করি তখন এটা কি ছোট হচ্ছে না, মানে এর পাশাপাশি সাবটাইটেল আকারে দেখা যাচ্ছে না। এখন এইখানে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদের, এই অ্যালাইনমেন্ট গুলো লেটার অ্যালাইনমেন্ট কোন দিকে আছে বলেন তো, রাইটে লেফটে আছে না, জাস্ট প্যারাগ্রাফে গেলে পরেরটাও কি আছে লেফটে আছে। কিন্তু যদি এইখানে একটা বিষয় খেয়াল করেন এইখানে যে লেখাটা আছে এই লেখাটা টোটাল এখান থেকে এই পর্যন্ত থেকে সম্পূর্ণ জায়গা জুড়ে নাকি। এখন আপনার তো এটা যে ডেজিগনেশন এটা ছোট না, তাহলে আপনার ঠিক এইখান থেকে এই পর্যন্ত ফিল আপ হবে। তাহলে আপনি কি করবেন এইখানে এই যে থেকে এই পর্যন্ত মানে এই দুইটা সাইড যেন কি থাকে সমান থাকে। দেন এইটা আগে হচ্ছে কালারটা আপনি চেঞ্জ করে নেন, দুইটাকে একসাথে ধরলাম, ধরে দুইটার কালারই কি হোয়াইট আছে না, তাহলে আমি এখান থেকে কালারটা কি করে দিচ্ছি, এখান থেকেও করতে পারি আবার কি আপনার যে জায়গার থেকে ইচ্ছা, মানে আপনার হাতে একটা কথায় আপনার হাতের সামনে শুরুতে যেটা বাঁধবে সেই যেখান থেকে কি কালার চেঞ্জ করে দিবেন। দেন এখন একটা বিষয় খেয়াল করেন জন এবং এই যে এইখানে যে লাস্ট যে ওর যে লাস্ট নেম এটা কি কালারটা আর একটু চেঞ্জ আছে না, তাহলে এটা আমরা কিভাবে করব, এটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করব না, দেন হচ্ছে এর মধ্য থেকে কি রাফিটাকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করলাম, ওইটার কালারটা কি একটু কমিয়ে দিব না, অথবা আমরা কি করব রাফির অপাসিটিটা একটু কমাই দিলাম। কার অপাসিটি কমাইছি, শুধুমাত্র রাফির। আমি কি জুবায়ের অপাসিটিটা কমাইছি, কারণ এখানে অপাসিটি কমানো আছে কালার চেঞ্জ করা নেই, কারণ এখানে দেখেন নিচের কালারটা হালকা হালকা দেখা যাচ্ছে না, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি ধরে নিয়ে চাইলে কালারও চেঞ্জ করতে পারি আবার কি অপাসিটিও কমিয়ে দিতে পারি। অপাসিটিটা কোথায় আছে কন্ট্রোল বারে, ওকে। আবার যদি কন্ট্রোল বারে না যায় আপনি কোথায় যান প্রপার্টিজে যান, সেখানেও পাবেন, কিন্তু প্রপার্টিজে কার মধ্যে অ্যাপিয়ারেন্সের মধ্যে, ওকে। তাহলে আমাদের নাম এবং ডেজিগনেশন লেখাটা কমপ্লিট। এরপর হচ্ছে কি আমি সেম এই যে নিচের যে টেক্সটগুলো এগুলো ডেজিগনেশনের যে লেখাটা হয় সেম সাইজ হয় অথবা তার থেকে এক সাইজ বড় হয়, বুঝতে পারছেন, ডেজিগনেশনের সেম সাইজ অথবা কি এক সাইজ বড় হয় আপনার যে কন্টাক্ট ইনফরমেশন গুলো। তাহলে আমি এইটাকে এবার কি করি অল্টার দিয়ে কপি করে নিই। এখন হচ্ছে প্রথমে কি আছে দেখেন তো আইকন আছে তাই না, আর লেখার ক্ষেত্রে কি আছে ফোন নাম্বার আছে না, তাহলে আমি এখানে ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি প্লাস, এখানে নাম্বার ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে প্লাস 08 যদি বিটিটিআর নাম্বার হয় যে কোনো রাষ্ট্রের নাম্বার হোক অবশ্যই কি ব্যবহার করতে হবে কান্ট্রি কোডটা ব্যবহার করতে হবে, তা না হইলে আপনার এই কার্ডটা মানে পরিপূর্ণ না। আসলে আপনি যাকে দিচ্ছেন সে বুঝবে কেমনে যে আসলে আপনার এটা ভিডিটিআর নাম্বার নাকি টেলিফোন নাম্বার নাকি ফোন নাম্বার, তাই না, সবই যাবে। আচ্ছা এখন হচ্ছে আমি কি করলাম প্লাস 880, বাকিগুলো আমি ডেমো নাম্বার ইউজ করতেছি কি 1 2 3 4 5, পাঁচটার পর আমরা বাংলাদেশি নাম্বার জন্য কি একটা হাইপেন ইউজ করি না, সরি পাঁচটার পরে না চারটের পরে নাকি, কারণ আমাদের অলরেডি 0 শুরুতে ব্যবহার করা আছে না। আবার এরপরে কয়টা 1 2 3 4 5 6,
এখন এখানে নাম্বার বসানোর ক্ষেত্রে আবার কি করা হয়, তিনটা তিনটা করে এরকম করা হয় না? দেন হচ্ছে প্রথমে 5টা একটা স্পেস থাকে, তারপরে কি মানে হাইপেন ব্যবহার না করে এরকম স্পেস স্পেস দেওয়া থাকে। এখন এটা আপনার যেভাবে প্রেজেন্ট করা থাকে সেম ভাবে আপনি করবেন। দেখেন এই নাম্বারটা আবার কি লাগবে না, দেন আপনি অল্টার চেপে ধরে এটা কি করেন, আবার আরেকটা ডুপ্লিকেট করেন। এখন দেখেন সেম ভাবে আবার কি লাগবে, ইমেইল লাগবে, লেখার ধরন কি সেম, তাহলে আবার আরেকটা কপি নিলাম। ওকে, দেন এখানে কি লিখবো, ইমেইল অ্যাড্রেস, তাই না? ইয়োর ইমেইল অ্যাট দ্য রেট, না ইমেইল জাস্ট আমি এরকম একটা ডেমো লিখলাম, আপনি চাইলে লিখতে লিখতে পারেন কি প্লেস ইওর ইমেইল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ইমেইলটা বসানো শেষ। আর যখন আপনি অ্যাকচুয়াল কার্ড বানাবেন তখন কি এখানে প্লেস ইওর ইমেইল লিখবেন? আপনি ওই ব্যক্তির ইনফরমেশন দিয়ে একটা মেইল লিখবেন। ওকে, এরপর হচ্ছে কি লোকেশন, তাই না? লোকেশনটা আছে আবার কয় লাইনে দেখেন তো, যাদবপুর, তাই না? হোটেল, এইটা বড় হাতের দিই তাহলে দেখতে ভালো লাগবে, তাই না? আবার যেটা, এগুলো আমি লেখার সময় কি করব, রিসাইজ করে নিয়ে লিখবো তাহলে ভালো হয়। হোটেল বাজার মেহেরপুর। আচ্ছা, এখন এখানে আমি যেহেতু একই লাইনের মধ্যে দুইটা একটা কম বেশি আছে, তাহলে আমি এখানে ইন্টার যেহেতু এক মানে একটাই সাবজেক্ট, এখানে দুইটা না কিন্তু একটা জিনিসই দুইটা লাইনে লেখা না, মানে একটা অ্যাড্রেসকেই দুইটা লাইন করে। এখানে কিন্তু দুইটা দুই লাইনে নিচের কারণ হচ্ছে কি এখানে দুইটা নাম্বার, কিন্তু এখানে কন্টেন্ট কয়টা, একটা সেন্টেন্স না? তার জন্য আমার এখানে একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী যদি মনে হয় যে হোটেল বাজার এর পর থেকে আমি কি ইন্টার দিলে আমার জন্য ভালো হবে, তাহলে কি করি, হোটেল বাজারের পরে একটা ইন্টার ব্যবহার করি। ওকে, কারণ আমার হোটেল বাজারের পরে অথবা যদি আমি মনে করি যে হচ্ছে না আমার হচ্ছে কোথা থেকে নিব, তাই দুইটা লাইন সমান সমানই আছে। দেখেন হোটেল বাজার হইলে কি কাছাকাছি হচ্ছে না, তার জন্য এখান থেকে আমি হোটেল বাজার মেহেরপুরটাকে নিচের লাইনে নিয়ে আসলাম। এখন হচ্ছে দেখেন আমি যখনই এই কন্টেন্ট গুলো লিখলাম আমার কিন্তু এখন এই শেপের এটা আবার এখন কি ছোট হয়ে যাচ্ছে না? তাহলে আমার আবার কি করা লাগবে, বড় করা লাগবে। এই জন্য লেখালেখির পরে হচ্ছে আমরা মানে কাটাকাটি যদি করা লাগে কি করব, লেখালেখির পরে করব। চাইলে এখন আমরা এটাকে ইজিলি বড়ও বানাইতে পারি, তার জন্য কি ডিরেক্ট সিলেকশন টুল আছে না, জাস্ট সবগুলোকে কি করলাম একসাথে ধরলাম, নাকি এই সাইডটা একসাথে ধরলাম না, শিফট ধরে এক কর্নারকে টান দিলাম, সবগুলোই কি তিনটাই একসাথে বড় হইলো না? এখন হচ্ছে দেখেন, এখন দেখেন ওই নিচেরটাও কিন্তু বড় হয়ে গেছে, এর কারণ হচ্ছে কি ওই নিচেরটা আমার লক করা ছিল না, ঠিক আছে? তো এটাকে আমরা কি ম্যানুয়ালি ছোট করে দিই, ব্যাকগ্রাউন্ডটা লক করা ছিল না যার কারণে কি ব্যাকগ্রাউন্ডটাও আমার বড় হয়ে গেছে আর কি। এখন হচ্ছে দেখেন এখানে আমি প্রথমে জুবায়েরকে সব লেখাগুলো আমার কন্টেন্ট লেখা শেষ, জুবায়েরকে এখানে রাখি, পাশাপাশি এই দুইটাকে এখানে রাখি। সরি আমাদের ইয়েটা গেল কই, আচ্ছা হয়তো আমাদের ডিলেট, ও কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড করে আবার আমি কোথায় যাচ্ছি, যেহেতু আমার ওইখানে একটা ভুল হয়েছে সেটা হচ্ছে কি যে আমরা ওইটাকে কপি না করে মুভ করে ফেলছিলাম, তার জন্য আবার উপরটার থেকে নিচ্ছি। কোনটা থেকে, এখন নিচেরটা থেকে নিলে কি হইতো জানেন, আপনার এখানে লেয়ার ম্যানেজমেন্টটাতে এলোমেলো হইতো, কিন্তু যখন আপনি এই উপরেরটার থেকে নিচ্ছেন তখন এখানে খেয়াল করেন লেয়ারটা কি এর উপরে কপি হবে না? তাই এই জন্য মানে আপনার সিরিয়াল অনুযায়ী লেয়ারটা থেকে গেল, আর তা না হলে আপনার কি করতে হতো এখানে ম্যানুয়ালি লেয়ারটা আপ ডাউন করানো লাগতো। তাহলে এখানে হচ্ছে আমরা কি আমাদের সমস্ত কন্টেন্ট লেখা শেষ, এটাকে আমরা এখানে আপাতত রাখি।
রাখার পরে এখন হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে কি আইকন। তাহলে আমি আইকনের জন্য আমাদের একটা ওয়েবসাইটে চলে যেতে হবে, যে ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। ওয়েবসাইটের নাম কি ফ্ল্যাট আইকন। দেন আমি ফ্ল্যাট আইকনে চলে গেলাম, যাওয়ার পরে এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে কি করব, আমাদের কাঙ্ক্ষিত বা আমাদের যে প্রয়োজনীয় আইকন সবই আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, দেন এখানে আইকনে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের প্রথমেই কি করতে হবে, লগ ইন অথবা সাইন আপ। সাইন আপ কখন করবেন, আপনাদের কি এখানে কি অ্যাকাউন্ট আছে এখন কোনো? তার জন্য আপনারা সাইন আপে ক্লিক করবেন, করার পরে কন্টিনিউ উইথ গুগল করে দিবেন, ঠিক আছে। দেন আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি কি করব, লগ ইনে গেলাম, যাওয়ার পরে কন্টিনিউ উইথ। এখন এখানে কন্টিনিউ উইথ গুগল করলে সুবিধা কি, যে আমার ইমেল পাসওয়ার্ড কিছুই দেওয়া লাগবে না, ও অটো কি করবে আমার ওই গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন হয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি করা, এখানে লগ ইন করা। এখন লগ ইন কেন করবেন, কারণ লগ ইন না করলে এইসব ওয়েবসাইট ফ্রিতে আপনাকে দিবে, কিন্তু দেখা গেল 2-3টা নেওয়ার পর আর দিবে না, তখন আপনি চিন্তায় পড়ে যাবেন কি হলো আর দিচ্ছে না কেন। তাই জন্য শুরুতেই কি করে নেবেন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। দেন এখন আপনার এখানে কি লাগবে, প্রথমে আমাদের কল আইকন লাগবে, তাই না। শুধুমাত্র লিখবো কি কল। ডান সাইডে দেখেন আইকন অলরেডি সিলেক্ট করা আছে না, তো আমার আর কিছু দরকার নেই, শুধু কল লিখে ইন্টার প্রেস করলাম। তাহলে দেখেন আপনার সামনে কতগুলো আইকন আসছে। এখন এখানে আপনার যে আইকনটা ভালো লাগে সে আইকনটা আপনি কি করবেন, ডাউনলোড করবেন। তবে এই যে যে সার্কেল টাইপের যে আইকনগুলো, এইগুলো কখনোই আপনার নেওয়ার দরকার নেই। আপনি সবসময় কোনগুলো নেবেন, এই যে বেসিক যে আইকনের মূল থিম বা মূল জায়গা, এই মূল অংশটুকু নেবেন, ঠিক আছে। আমার এখানেও যদি একটু লক্ষ্য করেন আইকনগুলো কিন্তু সার্কেল করা আছে নাকি, কিন্তু আমরা সার্কেলটা নিব না, আমরা নিব শুধুমাত্র কি মাঝখানের যে আইকনের অংশ ওইটা। এখন ওইটা আপনারা চাইলে এখানে পেন টুল দিয়ে বানাইতে পারেন, কিন্তু পেন টুল দিয়ে বানানোটা কি কষ্টকর না। আমাদের যেহেতু রিসোর্স আমরা পাই অনলাইনে, এজন্য রিসোর্সগুলোই কি করে নিব, ডাউনলোড করব। এখন আসি আইকন ব্যবহারের ক্ষেত্রে, যে দুইটা টাইপ আইকনের মধ্যে, দুইটা টাইপ হয়, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে কি আউটলাইন। দেখেন এটা কি ফিল কালার না, আর এটা কি কালার, মানে এই উপর নিচেরটা ফলো করেন, সেম আইকন, শুধুমাত্র চেঞ্জ কি এটা আউটলাইন কালার, এটা হচ্ছে কি কালার ফিল কালার। সেম ভাবে আপনি এইটা দেখেন আর এইটা দেখেন, এটা হচ্ছে কি আউটলাইন কালার, এটা ফিল কালার। এখন আসেন আমাদের ডিজাইনে কি ব্যবহার করা আছে, আমাদের ডিজাইনে কি ব্যবহার করা আছে, ফিল কালার না আউটলাইন কালার, সম্পূর্ণ ফিল ইউজ করা আছে। কি ইউজ করা আছে, ফিল, আউটলাইন না কিন্তু। যদি আমরা এখান থেকে কেটে দিছি আর কি, তাহলে আমরা যে আইকন নিব সেটা হচ্ছে কি, এখন বলতে পারেন স্যার আমার এখন তো এই টাইপের, তা আমি শুরুতেই বলছি সার্কেল টাইপের আইকনগুলো কি টোটালি বাদ। এর কারণ আপনার এইটা সার্কেল ঠিক আছে, কিন্তু যখন ইমেইলে যাবেন সেটা সার্কেল কি একটু এলোমেলো হতে পারে না, তখন আপনি কালার চেঞ্জ করতে হ্যাজেলে পড়বেন, যার জন্য সার্কেলটা আমরা ম্যানুয়ালি ইলিপস দিয়ে করে নিব, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি মেইন যে আইকন, এটাকে আমরা ডাউনলোড করব। তাহলে ডাউনলোড করার জন্য কি ডাউনলোডে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কি চাচ্ছে, এসভিজি, এটা হচ্ছে কি প্রিমিয়াম সিম্বল দেওয়া আছে না, তার মানে আমরা প্রিমিয়াম যদি এখানে সাবস্ক্রিপশন নিই তাহলে এসভিজি নিতে পারবো, আর তাছাড়া নিতে পারবো কি পিএনজি ইমেজ। ওকে, তাহলে আমরা এখান থেকে এখন কি নিব, পিএনজি। কিসে ক্লিক করব, ফ্রি ডাউনলোড। তাহলে আপনাদের আইকনটা ডাউনলোড হয়ে যাবে। একটু কান্নাকাটি করতেছে, এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর আর কি লাগবে, ইমেল। তাহলে এখানে কলের জায়গায় এখন কি লিখেন, মেইল ইমেইল একটা লিখলেই হবে, বা জিমেইল লিখলেও আসবে। এখন জিমেইলের মধ্যেও দেখেন সেম ফিল আসতেছে, আউটলাইন আসতেছে না, আবার দেখেন এখানে সার্কেলও তো আসতেছে নাকি, তাহলে সার্কেলকে আমরা নিব, তাহলে আমরা নিব কি মেন আইকন, ফিল না মেন আইকন, অর্থাৎ আমাদের আইকনের মূল অংশটা। ওকে, তাহলে আমাদের দুইটা কমপ্লিট। এরপর হচ্ছে আর একটা কি লাগবে, আপনি দেন হচ্ছে শুধুমাত্র লিখে কি করবেন, সার্চ করবেন, দেখবেন চলে আসবে। এখন লোকেশনের ক্ষেত্রে কোনটা নেবেন, এইটা নাকি ফিল টাইপের না আউটলাইন, সেম আইকনেরই আপনি ফিলও পাবেন আউটলাইনও পাবেন। আর রেজাল্ট গুলো খেয়াল করবেন এখানে কতগুলো আসছে,
দেন আপনি নিচের দিকে যান, কত পেজ, তার মানে আপনি নেক্সট করতে করতে অনেক দূরে যেতে পারবেন। ওকে, তাহলে আমাদের আইকনগুলো ডাউনলোড করা কি কমপ্লিট না? এখন আইকনগুলো আমার কোথায় আনতে হবে? আমাদের ডিজাইনের মধ্যে, নাকি? এখন ডিজাইন আনার জন্য আমরা এটা আমাদের আইকনগুলো কিসে আছে? পিএনজি না? পিএনজি হচ্ছে কি ইমেজ ফাইল না? তাহলে ইমেজ ফাইল কিভাবে আনি? ফাইল থেকে প্লেস ইম্পোর্টেড। এখন দেখেন এখানে আমি ইতিপূর্বে একটা ইমেজকে ওপেন করছিলাম, তাই না? এখন আমি চাইলে তিনটাকে একসাথে কি করতে পারি? প্লেস করতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি একটাকে ধরবেন কন্ট্রোল দিয়ে, কি বাকিগুলোকে ধরবেন, ঠিক আছে? তিনটা এখন আমার সিলেক্টেড আছে না? নিচে নামটা একটু খেয়াল করেন। এখন আমি কিসে ক্লিক করতেছি? প্লেস। দেখেন আমার মাউসের সাথে 1/3 আছে না? এখন আমি প্রথম মাউসে লেফট বাটন প্রেস করে একটা ড্র করলাম, একটা ড্র হইছে। সেকেন্ড মাউসে লেফট বাটন প্রেস করে আরেকটা ড্র করলাম। থার্ড আবার মাউসে লেফট বাটন প্রেস করে আরেকটা ড্র করলাম। এখন এটা আমার এলোমেলো হইছে, এখন হচ্ছে আমরা এটা চেঞ্জ করে নেব। এখন প্রত্যেকটাকে ধরে কি করব? ইমবেড। আবার এটাকে ধরবো, ইমবেড। আবার এটাকে ধরবো, ইমবেড করব। এখন যে আইকনটা নিছি এটা কিন্তু একটা পিকচার। এটা কি পিকচার? এখন সাধারণত আমরা পিকচারে কোনো কালার চেঞ্জ করতে পারি না, এটাকে একটা শেপ বানাই নিতে হবে। এখন শেপ বানানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে এটাকে বলে হচ্ছে ইমেজ ট্রেস। দেখেন এর পাশেই কি আছে? ইমেজ ট্রেস আছে না? যদি আমরা শুধুমাত্র ইমেজ ট্রেসে ক্লিক করি তাহলে দেখেন এটা কি ইমেজ সাদা একটা অবজেক্ট চলে আসছে না? দেন আমরা এই জন্য এখান থেকে যদি ইমেজ ট্রেসটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের এই চারো সাইডে কি চলে আসবে? সাদা চলে আসবে। এখন আমরা চাচ্ছি যে চারো সাইডে যেন সাদাটা না আসে, তাহলে আমাদের ইমেজ ট্রেসটা একটু ডিপলি ভাবে করতে হবে। উইন্ডোতে যাবেন, যাওয়ার পর এখান থেকে ইমেজ ট্রেস নামে একটা প্যানেল আছে, এটাকে কি করে নেবেন? ওপেন করে নেবেন। দেখেন এই যে এটা হচ্ছে কি, মানে এখানে যে ইমেজ ট্রেস এখানেও যে ইমেজ ট্রেস দুইটাই কি এক, কিন্তু এই যে আমি এখন যেটা প্যানেলটাকে আমি এখানে অ্যাড করলাম এটা এটার থেকে কি একটু অ্যাডভান্স। আপনি এখানে বলে দিতে পারতেছেন না যে আপনার ইমেজ ট্রেস করার সময় আপনার এখানে হোয়াইট আসবে কি আসবে না, কিন্তু আপনি এখানে বলে দিতে পারবেন যে আপনার চারো সাইড আপনি কি চাচ্ছেন না? হোয়াইট চাচ্ছেন না। তাহলে আমরা ইমেজ ট্রেসই করব, কিন্তু কোথা থেকে করব? আমাদের যে ফ্লাই উইন্ডো প্যানেল আছে এখান থেকে। দেন এই জন্য আমরা যে লেয়ারটাকে ইমেজ ট্রেস করব সেটাকে ধরলাম। একাধিক ইমেজ ট্রেস একসাথে করা যাবে না, একটা একটা করেই করতে হবে। তাহলে এইটাকে নিলাম। ইমেজ ট্রেস কেন করতেছি? এই পিকচারটাকে শেপ বানানোর জন্য, পিকচারটাকে কি করার জন্য। আর অবশ্যই পিকচারটা এক কালার হতে হবে। কয় কালার? এক কালার। তাহলে আমরা এখানে কি করতেছি? সিলেক্ট করলাম, ইমেজ ট্রেসে গেলাম। এখন দেখেন কিছু শো করে? আচ্ছা, কারণটা কি? আচ্ছা এখন দেখেন শো করতেছে আর কি, মানে আগে হয়তো সিলেক্টেড একটু ঝামেলা ছিল। দেখেন সিলেক্ট করলাম, ইমেজ ট্রেসে গেলাম, এরকম করতেছে কেন? আচ্ছা আবার দ্বিতীয়বার ক্লিক করলেই করতেছে, ওখানে সিলেক্টে যে কোনো একটা ঝামেলা করতেছে। দেখেন সমস্ত অপশন শো করতেছে না? এখানে কি কি আছে? ডিফল্ট, ট্রেসিং রেজাল্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, থ্রেশহোল্ড, এগুলো কিছুই আপনার কি করা লাগবে না, চেঞ্জ করা লাগবে না, সেমই থাকবে। আপনি চলে যাবেন অ্যাডভান্সে, জাস্ট এখানে বলে দিবেন ইগনোর হোয়াইট। কি বলবেন? ইগনোর হোয়াইট বলার পর এখানে প্রিভিউটা কি করেন? দেখবেন না, জাস্ট অন করবেন, তাহলে দেখবেন কি আপনার এখানে এটা অলরেডি কি ট্রেস হয়ে গেছে। কিভাবে বুঝবেন ট্রেস হইছে? যখন এখানে দেখবেন কি লেখা আছে ট্রেসিং রেজাল্ট, আর এখানে আসবে কি এক্সপান্ড। আমি একটু আবার যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে। দেখেন আমার এখন এখানে ইমেজটা ধরে আছি, ইমেজ ট্রেস আছে, আর হচ্ছে কি আছে ক্রপ ইমেজ আছে না? এখন আমি যখন প্যানেল থেকে কি করতেছি অ্যাডভান্সটা এরকম থাকবে, আর আপনি একবার অন করলে সবসময় কি এরকমই থেকে যাবে। দেন এখান থেকে যা কিছু আছে কিছুই চেঞ্জ করব না, শুধুমাত্র কি করব ইগনোর হোয়াইট, আর হচ্ছে এখান থেকে কি করে দিব প্রিভিউ করার সাথে সাথে দেখেন আপনার এখানে কি আসছে ট্রেসিং রেজাল্ট। এখন এটা কিন্তু ট্রেস করা হয়ে গেছে, কিন্তু এখন এটা শেপ হয় নাই। তাহলে শেপ বানানোর জন্য কি করবেন? এক্সপ্যান্ডে একটা ক্লিক করবেন। এখন দেখেন এখানে কালার চলে আসছে না? খেয়াল করেন এক্সপ্যান্ডের আগে কি এখানে কোনো কালার আছে? এখানে কোনো কালার আছে? যখন আমি এক্সপ্যান্ডে ক্লিক করতেছি
কালার চলে আসছে না? এখন আপনি যদি মনে করেন যে এখানে কি করবেন, লাল কালার দিবেন, দেখেন শেপটা কি, ওকে। দেখেন এইটাতে আপনি কোনো কালার পাচ্ছেন? এটাকেও সেম ভাবে কি করতে হবে, সিলেক্ট করবেন, ইমেজ ট্রেসে যাবেন, যেহেতু এখানে দেখাচ্ছে না, আবার এটাতে আরেকটা ক্লিক করেন, নাকি বাহিরে ক্লিক করে আবার এটা একটু কি করেন, সিলেক্ট করে দেন। এখানেও কি ইগনোর হোয়াইট, কিসে ক্লিক করেন, প্রিভিউ, এখান থেকে কি এক্সপ্যান্ড, আপনার এটার কাজও কি শেষ। এখন আপনি কালার চাইলে এটা কি শেপ হয়ে গেছে, কালারটা চেঞ্জ করতে পারবেন। এটাতে যান, সিলেক্ট করেন, আবার কোথায়, ইমেজ ট্রেস, আবার মানে বাহিরে ক্লিক করে আবার একটু সিলেক্ট করেন, কারণ শুরুতে সিলেক্টও নিচ্ছে না। তাহলে আবার ইগনোর হোয়াইট, আর ইগনোর হোয়াইটটা না দিলে দেখেন কি হয়, এই যে এখানে যে অবস্থানটা করতেছে, মানে যে রেজাল্টটা দিচ্ছে সেম রেজাল্ট দিচ্ছে না। তো এই জন্য আপনার অবশ্যই কি করবেন, যদি সাদা চলেও আসে পরে ইগনোর হোয়াইট করে দিলেও কি হবে, অটোমেটিক্যালি চলে যাবে, ওকে। তারপর হচ্ছে আপনি কি করবেন, এক্সপান্ড। যদি আপনি ইগনোর হোয়াইট না করেন সেক্ষেত্রে আপনার কি করা লাগবে জানেন, এখান থেকে আবার ম্যানুয়ালি হোয়াইট গুলো ধরে ধরে ডিলিট করা লাগবে, যেটা আরো ঝামেলাপূর্ণ। আচ্ছা, তাহলে আমাদের আইকন গুলো দেখেন, আমরা কিন্তু আইকন নিয়েছিলাম পিএনজি, তাই না? কিন্তু আইকন গুলো এখন কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে না? যেটা আপনার পেন টুল দিয়ে কি করা লাগতো, ওই পিকচারের উপর পেন টুল দিয়ে ড্র করে করে বানানো লাগতো, আমরা সেটা না বানিয়ে জাস্ট প্রত্যেকটা আইকন, কিন্তু শর্ত কি বলছি, আইকনগুলো কি হতে হবে, এক কালারের হতে হবে। এখন এখানে আপনি যদি গ্রেডিয়েন্ট কালার হয় বা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়, তখন কিন্তু আর এই অপশনটা কি করবে না, কাজ করবে না, ঠিক আছে? তো এখানে আমাদের ব্ল্যাক কালারের আইকনই নিতে হবে, নিয়ে আমরা ট্রেস করে এটা শেপ বানিয়ে ফেলতে পারবো, ওকে। এবং হচ্ছে এখানে আইকনটা পিকচার থাকা অবস্থায় যদি আমরা জুম করতাম তখন হচ্ছে ফেটে যেত, কিন্তু এখন যদি আপনি অনেক বেশি জুমও করেন এটা কি হবে না, ফাটবে না, কারণ এটা এখন কি শেপ, ওকে। আচ্ছা, তাহলে এখন আমাদের শেপটা চলে গেল, এখন হচ্ছে আসি, আমরা আইকনগুলোকে রেডি করে ফেলছি, তাই না? কিন্তু আমাদের আইকনগুলো আছে একটা সার্কেলের মধ্যে বসানো। এখন সার্কেলটা কোথা থেকে ড্র করব, ইলিপস থেকে। এখন সার্কেল ব্যতীত আমাদের এখানে কি হতে পারে, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হতে পারে না? তো এখন আমি প্রথমে কি করতেছি, একটা সার্কেল নিচ্ছি, সার্কেল নেওয়ার পরে সার্কেলটা আমরা ড্র করি, দেন হচ্ছে শিফট, মানে সার্কেলটা ড্র করলাম হচ্ছে কি ধরে, শিফট দিয়ে, যেন আমার কি থাকে, অ্যালাইনমেন্টটা ঠিকঠাক থাকে। তাহলে এখন হচ্ছে যেটা খেয়াল করেন, আমার ইলিপসটা কোথায় আছে সবার। এখন যদি আমি এইটার কালারকে আগে চেঞ্জ করি, এটাকে আমি তিনটাকে একসাথে ধরে কি করে দিলাম, হোয়াইট করে দিলাম, তা না হলে তো কালোর সাথে বোঝা যাবে না, যাবে? আর এখানে আছেও কি হোয়াইট। এখন আমি যদি এই সার্কেলটাকে এখানে নিই, ঢেকে ফেলতেছে না লোকেশনটাকে, তাহলে আমরা কি করব, এইটাকে মাউসে লেফট বাটন প্রেস করে ধরে কোথায় নামাবো, নিচে নামাবো না? এখন হচ্ছে দেখেন এই যে গ্রুপ, এই গ্রুপগুলোই হচ্ছে কি আপনার এই যে যে লোকেশন, তারপর হচ্ছে আপনার এই যে ইয়াগুলো, আইকনগুলো, এখানে কি নামে আসছে, মানে যখনই আপনি এক্সপান্ড করেন তখন এটা হচ্ছে কি ভেঙে চুরেও কি হয়ে যায়, অটো গ্রুপ হয়ে যায়। দেখেন এর মধ্যে এক একটা আইকন অনেকগুলো অপশন আছে, তো আপনি চাইলে এখানে নামগুলো লিখে নিতে পারেন। এটা হচ্ছে কি, আচ্ছা আইকনটা আমি কপি করে নিলাম, এটা হচ্ছে কি লোকেশন আইকন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন, সরি ভুল লেখা হয়েছে, এটা কল আইকন, এটা কি, তাহলে লোকেশন আইকন হচ্ছে কোনটা, নিচেরটা, তাহলে এটাতে আমরা লিখবো হচ্ছে কি কল আইকন। ডাবল ক্লিক করলে কি রিনেম করা যায় না? তাহলে এটা হচ্ছে কল, এটা হচ্ছে কি মেইল আইকন, এরপর হচ্ছে এটা কি, সবাই হচ্ছে যেটা করবেন এই কাজ করার সময় কিন্তু কি করে নেবেন, নামগুলো পরিবর্তন করে নেবেন, তা না হলে কিন্তু যখন অ্যালাইনমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট করতে যাবেন তখন খুঁজে পাবেন না যে কোথায় কি ইউজ করতেছেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের এলিপসটাকে কোথায় নিলাম, নিচে, পরে ড্র করলে উপরে আসবে, আমরা কি ম্যানুয়ালি নিচে নামিয়ে নিব। দেন নেওয়ার পরে এখন হচ্ছে দেখেন, এখন যদি আমি নিচে আসি তাহলে এখানে আমার কি এটা এরিয়া বরাবর হয়ে গেছে না?
তো এখানে একটা বিষয় খেয়াল করবেন, আপনি হচ্ছে একটু বড় করলাম, কতটুকু, মানে আমার এইখান থেকে দেখেন এই পাশেও যতটুকু ফাঁকা আছে এই পাশেও ততটুকু ফাঁকা থাকবে। এখন এই সেম একটাকেই হচ্ছে কি করতে হবে, মানে বারবার কপি করতে হবে। তাহলে এইটাকে অল্টার ধরে নিচে করেন, আর বড় করা যাবে, কারণ দেখেন সবগুলো আইকন কি সমান না, তার মানে আমার সার্কেলকে আর বড় করা যাবে না। এখন আপনার এই সার্কেলের মধ্যে, মানে সার্কেলে আপনার জন্য মাপকাঠি যে আপনার এইটা যতটুকু এটাও কি ততটুকু যেন হয়। তারা এখন কাকে ছোট করতেছে, আমি আইকনকে ছোট করতেছি, ছোট করে এখন হচ্ছে কি এইটার সাইডে যেমন ফাঁকা জায়গা আছে, দেখেন এখানে যতটুকু ফাঁকা আছে এখানে ততটুকু ফাঁকা আছে না, এর ক্ষেত্রে কি এই কর্নার চার কর্নার তো সমান, কিন্তু এর কিন্তু এই সাইডে জায়গা বেশি আছে, তাহলে এই সাইড তো আমরা ফলো করা যাবে না। যে জায়গাগুলো আমার দেখা যায় সর্বনিম্ন সেম ভাবে জায়গা রাখার, সেম ফলো করতে হবে। তাহলে এই সাইডগুলোতে আমি যতটুকু জায়গা ফাঁকা রাখছি আমার আইডিয়া অনুসারে কি এখানেও কি করতে হবে, এর যে কর্নার আছে এই কর্নারগুলোতেও সম পরিমাণে ফাঁকা রাখতে হবে। দেন আবার এটাকে ধরলাম, অল্টার দিয়ে কি করলাম, এখন আমি বার এক একটা পরে পরে করতেছি, আপনি চাইলে একবারেও কি তিনটা করে নিতে পারেন না, নিয়ে এরপর আইকনগুলোকে আপনি সাজান। এটার ক্ষেত্রেও সেম ভাবে যান, এগুলোর ক্ষেত্রে যতটুকু ফাঁকা রাখছেন এর দুইটার দুই মাথায় কি করবেন ততটুকু। এখন হচ্ছে এখানে যেটা করবেন, দুইটাকে ধরবেন, ধরে কি করবেন মিডিল অ্যালাইনমেন্ট করবেন। ওকে, কয়টাকে ধরছি আমি, দুইটাকে ধরে হরিজন্টালি মিডিল, ভার্টিক্যালি মিডিল। তাহলে কি হলো, যদি আপনার এটা একটু এদিক সেদিক থাকে সেটা কি হয়ে যাবে, দেখেন আমি একটু এদিক করে নিলাম না, অটোমেটিক্যালি কি মাঝখানে চলে যাচ্ছে না। দেন এবার কিবোর্ড থেকে কন্ট্রোল, দুইটাই তো ধরা আছে নাকি, খেয়াল করেন এইটা ধরা আছে আর কোনটা লোকেশনটা ধরা আছে না, কন্ট্রোল জি, দেখেন অটোমেটিক দুইটা কি এক জায়গায় হয়ে গেছে না। তার মানে এটার নাম আবার কি হবে স্যারেরা, লোকেশন। এটা কি লোকেশন নাকি লোকেশন আইকন, আইকন অলরেডি আমার কপি করা ছিল মনে হয়, তাই না, তারপর আবার কপি করে রাখি। এরপর হচ্ছে কি আবার এই দুইটাকে ধরলাম, ধরে কি মিডল অ্যালাইনমেন্ট, কিবোর্ড কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা হচ্ছে কি মেইল আইকন। আচ্ছা আবার কি করব, এই দুইটাকে ধরবো, জাস্ট অ্যালাইনমেন্ট ঠিক করলাম, করার পর হচ্ছে কি কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। এখন এই গ্রুপ করাতে হচ্ছে সুবিধা কি হলো, আমি চাইলে একে কিন্তু একসাথে কি করতে পারবো, ইতিপূর্বে কিন্তু আমি দেখাইছিলাম গ্রুপ করলে সুবিধা কি একসাথে ধরে মুভ করতে পারবো না। এখন ধরেন ছোট করার প্রয়োজন, আমার এই আইকনগুলো কিন্তু অনেক বড় আছে তাই না, ছোট করার প্রয়োজন, আপনি দেন একটা গ্রুপকে ধরেন শিফট অল্টার দিয়ে ছোট করেন বা শিফট দিয়ে, দেখেন একসাথে আইকনটাও ছোট হয়েছে না। তো এখন হচ্ছে দেখেন আপনার এইটার সাইজ কত আছে, এখন এইটা ছোট করে ফেলছেন, বাকিগুলো তো আপনার কি করা লাগবে। এখন এইটার সাইজটা একটু দেখেন, দেখার পর আপনি চলে যান প্রপার্টিজে, এটার সাইজ কত আছে 3.0.33 না, আমি এখানে ব্যবহার করলাম 0.3033 ছিল, আমি একটা সমান ভ্যালু ইউজ করলাম। দেখেন এখন এখানে যে বিষয়টা হচ্ছে কি আপনার এসপেক্ট রেশিওটা বন্ধ আছে তাই না, যেহেতু আমার একটা স্কোয়ার আছে এসপেক্ট রেশিওটা অন করে কি করলাম 0.30। ওকে, মানে আমি আগে ছোট বড় করা দেখাচ্ছি এরপরে টেক্সটে যাচ্ছি আর কি। তার মানে দেখেন আপনি এটা 0 পয়েন্ট কত ব্যবহার করছেন 3 না, এটাকে ধরেন, ধরে এটাকেও কি করে দেন 0.30। ওকে, আর 30 আর 3 কি একই না, এটাকে ধরেন আবার কি। এখন এটা আমি কেন করতে পারতেছি এভাবে ছোট, কারণ আমার এটাকে একটা গ্রুপ করা আছে এবং সার্কেলের মধ্যে আছে না, যখন এই সার্কেলটা থাকবে না শুধু আইকন থাকবে, শুধু ধরেন আপনার এখানে আমি আবার আরেকটা দুইটা আইকনগুলো একটু নিয়ে আসি ফাইল থেকে, প্লেস এমবেডেড না, আপনাদের আগে হচ্ছে এটাই কমপ্লিট করেন তারপরে বাকিগুলো আমরা দেখাই দিব। আচ্ছা এখানে হচ্ছে আমরা প্রথমে তাহলে আমরা কলটা নিয়ে আসি নাকি, কলটা এনে কোথায় রাখি কলের জায়গায়। এখন দেখেন আমরা আইডিয়া অনুসারে যেটা নিয়েছি এটা আইকনটা কি আছে পারফেক্টই আছে, কারণ হচ্ছে দেখেন আমার এই টেক্সট থেকে আইকনটা কি উপরে আছে নাকি কাছাকাছি আছে,
যদি আমরা এখানে একটা ইয়ে টানি, গাইডলাইন টানি, তাহলে একটু দেখেন এটা, সরি দেখেন এই ব্যাকগ্রাউন্ডটার কাজ শেষ না, এটাকে আমরা কি করে দিব, লক করব। কারণ লক না করলে আমার এখানে দেখেন মাত্রই কি টান লেগে সরে যাচ্ছিল না। তাহলে আপনার যে অংশের কাজ শেষ হবে আপনাকে মনে হবে যে না ও আপনাকে কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাইতে পারে, ওইটাকে কি করে দেবেন, লেয়ার থেকে লক করে ফেলবেন। আচ্ছা এখন আমি যদি এই দুইটা এখানে নিই, খেয়াল করেন আমার আইকনটা দেখেন, আমার দুইটা টেক্সট যে এরিয়া জুড়ে, আমার আইকনটাও কি সেম এরিয়া জুড়েই আছে না। ওকে, এখন যে বিষয়টা, তাহলে মেইল আইকনটা বড় হয়ে যাচ্ছে নাকি? এখন মেইল আইকন বড় হইলেও সমস্যা নাই, কারণ এটাও 2 লাইন, এটাও কি 2 লাইন না, তার জন্য মেইলটা 1 লাইনে, এই জন্য ওইটা একটু ছোট থাকলে সমস্যা হয়। তবে খেয়াল করেন আমি টেক্সটটা যতটুকু ব্যবহার করছি, আমার আইকন কি তার থেকে বেশি হয়েছে? একটু বেশি হয়েছে নাকি? এখন এতটুকু 19-20-এ প্রবলেম হবে না, কিন্তু আপনি যদি আরো অ্যাকচুয়াল করতে চান তাহলে আপনার সাইজগুলো আরো কি প্রপার্টিজ থেকে কি করেন 0.28, তার মানে এখন কি পারফেক্টলি আপনার শেপের একটাকে যখন 0.28 বানাইছেন, বাকিগুলোও কি বানাইতে হবে, কারণ একটা থেকে আরেকটা ছোট বড় রাখা যাবে না, তাই তো? তাহলে 0 কোথা থেকে বানাচ্ছি দেখেন তো, প্রপার্টিজের ট্রান্সফর্ম থেকে। উইথ আর হাইট আছে না, সরি 25 দিয়ে দিছে এটা। ওকে, তাহলে আমাদের সবগুলো কমপ্লিট। এখন হচ্ছে এরপরে কি আসবে, মেইল আইকন, তারপরে কি লোকেশন আইকন। এখন হচ্ছে আসেন এই দুইটাকে ধরবেন, এইটাকে ধরবেন, এইটাকে ধরবেন, সবগুলোকে একসাথে ধরলাম না, সবগুলো তো লেফট অ্যালাইনমেন্ট আছে নাকি? এখন দেখেন এখানে আমার মুভ টুলেই আমি আসি, কিন্তু এখন কি অ্যালাইনমেন্ট আমার এখানে আছে? এখানে কি অ্যালাইনমেন্ট আছে? অ্যালাইনমেন্ট আছে, কিন্তু চলে গেছে কোথায়, এক সাইডে প্যানেল আকারে। তাহলে এখানে প্যানেলে ক্লিক করলে কি মানে এইখানে যে অ্যালাইনমেন্ট গুলো ছিল সেগুলো পাচ্ছেন না, দেন এখান থেকে কিসে ক্লিক করেন, লেফট, সবগুলো সমান হয়েছে স্যারেরা। এখন আপনি হচ্ছে ম্যানুয়ালি ধরে একটু সরাই নেন। তাহলে আমি প্রথম কাকে সমান করলাম, টেক্সট গুলোকে। আর এইখানে দেখেন এই প্যানেল থেকে আমরা কি করতে পারি, এখানে ক্যারেক্টার যেভাবে নিয়ে আসছি, প্যারাগ্রাফ যেভাবে নিয়ে আসছি, ইমেজ ট্রেস নিয়ে আসছি, এখানে উইন্ডো থেকে আমরা কি করতে পারি, অ্যালাইনটাও আনতে পারি। ওকে, মানে এখানে উইন্ডো রাখলে আমার জন্য কাজের জন্য মানে সহযোগিতা করে আর কি, হেল্প করে। তাহলে এই যে অ্যালাইনমেন্ট আছে না, অ্যালাইনটাকে নিয়ে আসলাম, অ্যালাইন এর সাথে দেখেন কি কি আসছে, ট্রান্সফর্ম, পাথফাইন্ডার। ট্রান্সফর্ম আমার লাগবে না, ট্রান্সফর্মটা কি করি, ক্লোজ করি। পাথফাইন্ডারটা লাগবে এটা পরবর্তীতে, ঠিক আছে? তাহলে দেখেন আমরা চাইলে এখান থেকে অ্যালাইনমেন্ট গুলো ম্যানেজ করতে পারবো না। আর এই প্যানেলগুলো থাকলে সুবিধা কি হয়, আপনি যে টুলেই থাকেন না কেন এই প্যানেল থেকে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। মানে এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সহজ। এখন তাহলে আমি আবার এই আইকনগুলোকে ধরি, এখন এই আইকনগুলোকে আবার কি করি, ডান দিকে সেন্টার করলাম। তাহলে দেখেন এখানে আমরা মানে হাতের আইডিয়া অনুযায়ী একটা অ্যালাইনমেন্ট নিয়ে নিলাম, প্লাস হচ্ছে কি এই এই যে দেখেন এটা আবার কি, এখন লক করার জন্য আমাদের একটা শর্ট কমান্ড আছে কিবোর্ড থেকে, কন্ট্রোল 2। কন্ট্রোল কি, আমরা এখানে না যে যদি ওই অবজেক্টটা ধরে কন্ট্রোল 2 প্রেস করি তাহলে কি হয়ে যাবে, লক হয়ে যাবে। তাহলে আমরা এইগুলোকে ধরলাম। আর এই যে এই দুইটা আমার দরকার নেই, এই দুইটাকে আমি দেখেন বাহির দিয়ে সিলেক্ট করে কি করে দিচ্ছি, ডিলেক্ট। তাহলে আমি এইগুলোকে ধরলাম, ধরে এইগুলোকে কোন দিকে অ্যালাইনমেন্ট করতেছি স্যারেরা, লেফটে। আর এইগুলোকে ধরে কি করতেছি, রাইটে। এটা রাইটে কেন করলাম, কারণ আমার এই দুইটার মাঝখানের যে গ্যাপ আছে এই জন্য কি থাকে, সমান থাকে না। এখন আপনি যদি এইটাকে যদি লেফটে না করে, অলরেডি আমাদের সমান আছে যার জন্য আমার মিডিল করলেও কি হবে, পারফেক্ট হবে। কিন্তু যখন এই আইকনগুলো থাকবে তখন এই আইকনের দেখেন যদি আপনি সেন্টারে করেন তখন কি হবে, এই লোকেশন আইকনটা চিকন না, আর এটা কি মোটা, তখন কি এইখানে এলোমেলো হইতো না। আর এটা যেহেতু রাউন্ডেড এই জন্য আমরা যদি যেদিকেই করি না কেন, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেদিকে ফাঁকা জায়গাটা ম্যানেজমেন্ট করতে চাচ্ছি সেদিকে কি করব, অ্যালাইনমেন্ট। তার জন্য আমি এইটাকে ধরে কোন দিকে নিছি, রাইটে, কারণ আমি চাচ্ছি যে এইখানে রাইটটা কি থাকুক, সমান থাকুক। যদি এলোমেলো থাকে সেটা কোন দিকে থাকুক, লেফটে থাকুক। আর এটার ক্ষেত্রে আমি চাচ্ছি কি যে আমার লেফটে সমান থাকুক, যদি এলোমেলো জায়গা থাকে কোন দিকে থাকবে। এখন দেখেন এইটা দিয়ে একটু বুঝাই দিই, যদি এখানে আমি এখানেও যদি রাইট দিই
তাহলে দেখেন লেফটে কি এলোমেলো থাকতেছে না, কিন্তু এটা আমার দেখতে কি খারাপ লাগছে না, তার জন্য এখানে লেফট মানে অর্থাৎ আমার এই যে এইটার থেকে দূরত্ব যেন এইটার দূরত্ব যতটুকু আছে এখানের দূরত্ব জন্য কি সমান থাকে, যার জন্য আমরা এটাকে করলাম লেফট আর এটাকে করলাম কি রাইট। ওকে, এখন আপনার যদি এই জায়গাটা আরেকটু বৃদ্ধি করার প্রয়োজন হয় আপনি প্রয়োজনে 100% ভিউতে দেখবেন। কততে দেখবেন? 100% ভিউ। এখন দেখেন আর একটু বাড়াইলে কি ভালো লাগবে না গ্যাপটা? তাহলে আমরা কি করি, সবগুলোকে একসাথে ধরলাম, ড্রাগ করেই ধরতে পারি কারণ নিচের গুলো আমার লক আছে না। ধরে কিবোর্ড থেকে অ্যারে বাটন প্রেস করে কি করতেছি, একটু মুভ করলাম। অ্যারে বাটন কেন প্রেস করলাম? মাউস দিয়ে আমার একটু নিচে নেমে যেতে পারে নাকি, কিন্তু অ্যারে দিলে কি আর নিচে নামবে, শুধুমাত্র ডানেই সরবে। ওকে, এখন হচ্ছে কাজ কি করতে হবে দেখেন, আমার কিন্তু এই দিকের অ্যালাইনমেন্টটা ঠিক আছে লেফটের, আবার এই দিকের মাঝখানে গ্যাপও ঠিক আছে, কিন্তু এ কি এর মাঝ বরাবর আছে, একটু নিচে আছে না। তাহলে এখন এইটাকে ধরবেন, সরি এই দুইটাকে ধরে আগে কি গ্রুপ করে দেন, আর এইটাকে ধরেন এটাকে ধরেন। মানে এটা যদি গ্রুপ না করি তখন কি হবে জানেন, এই দুইটা আর এইটা একসাথে অ্যালাইনমেন্ট ঠিকঠাক হবে না। আর যখনই গ্রুপ করলাম এই দুইটা মিলে কি হয়ে গেলে একটা অবজেক্ট। ওকে, এই দুইটা মিলে কি হইলো, তার মানে এখন যখন অ্যালাইনমেন্ট করব এ হচ্ছে এর মাঝামাঝি চলে যাবে। তাহলে এই দুইটাকে ধরলাম, ধরে এখানে কি কোন দিকের মিডিল করব, ভার্টিক্যালি। এখন যদি আমি এখানে কি করি, ভুলেও যদি হরিজন্টালি মিডিল মেরে দিই তাহলে কি হবে, তার জন্য আমরা এখানে ভুলেও হরিজন্টালি দিব না, কারণ এখানে কি দিব শুধুমাত্র ভার্টিক্যালি, কারণ এখন আপনার এই দিকে অ্যালাইনমেন্ট করতে হবে। তাহলে ভার্টিক্যালি দিয়ে দেন, সরি বাকিগুলো আমার ধরা আছে নাকি, শুধু এইটাকে ধরলাম আর এটাকে ধরলাম, কিসে ক্লিক করলাম ভার্টিক্যালি। এখন দেখেন দুইটা কি মাঝামাঝি চলে গেছে না। যদি একটু এলোমেলো মনে হয় তাহলে আপনি কি করবেন, সেটাকে আবার ম্যানুয়ালি একটু নামাই দিবেন, ঠিক আছে। দেওয়ার পর দুইটাকে একসাথে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দেন, এইটাকে ধরবেন আবার কি, এটা তো একটা লাইন যার জন্য এটাকে আর গ্রুপ করার দরকার আছে, তাহলে আপনি এখানে সেন্টার করে দেন, মাঝামাঝি আসছে, তাহলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এইটাকে ধরেন এইটাকে ধরেন, এটা তো দুইটা অবজেক্ট না, এটা অবজেক্ট কয়টা, একটাই লেয়ার, তার মানে এটার গ্রুপ করার কোনো দরকার নেই, কিন্তু দুইটা লেয়ার হইলে এটাকে ওইটার মধ্যে কি করে নিতাম, গ্রুপ করে নিতাম। তাহলে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আবার কি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ওকে গ্রুপ করে দিলাম। এখন হচ্ছে দেখেন আমার এই অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক হলে কিন্তু এইটার মাঝে এটার দূরত্ব এটার মাঝে এটার দূরত্ব ঠিকঠাক আছে, একটু কম বেশি আছে না। এটাকে আমরা চাইলে ম্যানুয়ালি সেট করতে পারি, কিন্তু ম্যানুয়ালি সেট করলে আমাদের কম বেশি হতে পারে। তার জন্য আমি তিনটাকে একসাথে ধরে সেম অ্যালাইনমেন্টেই যাচ্ছি। দেখেন নিচে কি আছে, ডিস্ট্রিবিউট স্পেসিং। এখন স্পেসিং এইটা হচ্ছে এটা হচ্ছে কি ভার্টিক্যালি আর এটা হচ্ছে কি হরিজন্টালি। এখন ভার্টিক্যালি মানে দেখেন প্লাস দুইটা কি লম্বা লম্বি দেখাচ্ছে না, তার মানে আপনার এই দিকের অ্যালাইনমেন্ট স্পেসটাও কি করবে ঠিক করবে, আর ভার্টিক্যালিটা মানে হচ্ছে এই দিকের স্পেসটা ঠিক করবে। তাহলে আমাদের এখন কি ভার্টিক্যালি প্রয়োজন না হরিজন্টালি প্রয়োজন, সরি ভার্টিক্যালি প্রয়োজন, একটু ভুল বলে ফেলছি। ভার্টিক্যালি মানে হচ্ছে কি লম্বা লম্বিটা ঠিক করবে, মানে এখানে স্পেসটা খেয়াল করেন, স্পেস কিন্তু ভার্টিক্যালি না, মানে এই এই আড়াআড়ি যেগুলো থাকে এগুলো কি আমার অ্যালাইনমেন্ট টেক্সট গুলো আছে কোথায়, হরিজন্টালি ভাবে আছে, কিন্তু আমার স্পেসটা কিন্তু কোন দিকে, ভার্টিক্যালি না, আড়াআড়ি না। আর যখন এই দিকের স্পেস হবে তার মানে এই স্পেসটা হচ্ছে কি হরিজন্টাল। তাহলে আমার এখানে এক কথায় আমার অবজেক্ট যেভাবে আছে সেটা খেয়াল করবেন, এই যে দুইটা দেখা যাচ্ছে না, তার মানে অবজেক্ট কি উপর নিচে আছে এটাই, তাই তো। আর এটার অবজেক্ট কোথায় আছে, তার মানে হচ্ছে আপনার যখন অবজেক্ট উপর নিচে থাকবে তখন ইউজ করবেন কোনটা, ভার্টিক্যালের এইটা। আর যখন ডানে বামে অবজেক্ট থাকবে তখন কোনটা ইউজ করবেন, কিসের জন্য ইউজ করবেন এটা, এই যে দুইটার মধ্যের যে স্পেস আছে এটাকে মানে ঠিক করার জন্য, কারণ তাহলে কি হবে এই মাঝখানেরটা সরে যে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। দেখেন দেখেন তাহলে কি মাঝখানেরটা সরে যেয়ে ঠিক হয়ে গেছে না। তো একটু 19-20 থাকতে পারে, সেটা থাকে হচ্ছে কিসের কারণে জানেন, আপনার এই অবজেক্টের নিচে দেখেন ফাঁকা অনেকটা জায়গা আছে না, কিন্তু এই অবজেক্টটা কি সমানই মেশা, তার মানে এখানে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এটাও এ কি করছে কাউন্ট করছে না। তাহলে এতটুকু আপনি কি করবেন একটু উপরে উঠাই দেন, তাহলে কি ঠিকঠাক হয়ে গেল না। আর এটা ইউজ করলে সুবিধা কি আপনার যখন অতিরিক্ত বেশি থাকে তখন হচ্ছে এটা ঠিক হয়ে যায় অটোমেটিক্যালি। তাহলে এখান থেকে আমি এইটাকে ধরলাম আবার হচ্ছে কি তিনটাকে ধরলাম না, ধরে কন্ট্রোল জি দিয়ে
গ্রুপ করে দিলাম। তাহলে দেখেন আমার এই জায়গাটা কি একটা অংশ হয়ে গেল না? সেম এই দুইটাকে ধরে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, এখন আসি আমার এই জায়গাটা মনে হচ্ছে আমার কি আমি রিসাইজ করা শেষ, কিন্তু তারপরে মনে হচ্ছে এই জায়গাটা কি বড় আছে, এখন একসাথে গ্রুপ করা আছে না? আমি যদি শিফট দিয়ে একটু ছোট করে দিই তাহলে এই জায়গাটা কি ছোট হয়ে গেল না? মানে ইজিলি আমার এই জিনিসটা প্রেজেন্ট করে ফেললাম, তাই না? এখন আপনি যদি এইটাকে ছোট না করে এইটাকে বড় করেন সেক্ষেত্রেও কি কোনো সমস্যা আছে? তবে আপনি এখানে খেয়াল করবেন আপনার টেক্সটের ফরম্যাটগুলো কেমন আছে। ক্যারেক্টারে যাবেন, কত আছে? 8 আছে না? কত আছে? 8। তার মানে আপনার কি রেঞ্জের মধ্যে আছে, এগুলো যেটা ব্যবহার করতে হবে। তবে এই ক্ষেত্রে আর একটু রিসাইজ করার জন্য যেহেতু এইটাই 8 ইউজ করছেন, এটাও কি করে দেন, এই যে নিচের যেটা, তাহলে এটাকে আবার একটু আনগ্রুপ করেন। যদি আনগ্রুপ না করেন তাহলে কিভাবে করবেন? তাহলে ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। কি নিতে হবে? নিয়ে নিচেরটাতে ক্লিক করেন। তাহলে দেখেন এখন শুধুমাত্র আন্ডারলাইন আছে কোনটার নিচে, মানে যদি কোনো টেক্সটকে আপনি গ্রুপ করে রাখেন সেটাকে ইন্ডিভিজুয়ালি, যখন আপনি গ্রুপকে ধরতেছেন তার মানে এখন যদি ফন্টকে চেঞ্জ করেন তাহলে কি হবে জানেন? দুইটারই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ইন্ডিভিজুয়ালি একটাকে ধরবেন এবং লেয়ারের দিকে একটু খেয়াল করবেন, গ্রুপের অ্যারেটা দেখেন এখন কয়টা ধরছে, আর এখানে দাগটা কয়টার নিচে দেখা যাচ্ছে, আন্ডারলাইনটা। কিন্তু যখনই আপনি এইটা দিয়ে ধরতেছেন তখন দাগটা কয়টার নিচে দেখা যাচ্ছে, তার মানে দুইটাই ধরা আছে। তার মানে ডিরেক্ট সিলেকশন টুলের কাজকে আরো বিস্তারিত বুঝতে পারছেন, যে যেখানে আপনি ইন্ডিভিজুয়ালি গ্রুপের মধ্যেও কি কাজ করতে পারবেন কোন টুল দিয়ে। এখন এটার সাইজটা করে দেন কত, এখানে যেহেতু 8 ব্যবহার করা হয়েছে এখানেও কি 8 দিয়ে দেন। তো এখানে এক বড় থাকলে কোনো সমস্যা নেই, কারণ এইটা একটা আলাদা আর এটা কি আলাদা। তো এখানে 9 থাকলেও কোনো প্রবলেম নেই। ওকে, এখন হচ্ছে দেখেন আপনি এইটা একটা সেকশন, এইটা কিন্তু যখন এখানে অ্যালাইনমেন্টটা হয়েছে তখন দেখেন এইটা আর এটাকে একদম সমান আছে না? কিন্তু আমার এখানে দেখেন এইটা একটু সামনের দিকে এগিয়ে আছে নাকি? তাহলে এইটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে কি অ্যালাইনমেন্ট করতে পারি? অ্যালাইন থেকে লেফট অ্যালাইনমেন্ট। ওকে, তখন দেখেন এটা কি সমান হয়ে গেছে না? এখন যদি আপনার মনে হয় যে স্যার লেফট অ্যালাইনমেন্ট করার পরে এখানের এই জন ডনটা একটু মানে রাফির নামটা একটু নিচে পাঠাবেন, তাহলে কি অ্যারে দিয়ে নিচে নামাইতে পারেন। তো এখানে যে স্পেস আছে নিচে নামানোর আর প্রয়োজন নেই বলে আমি মনে করি। দেন এখন আসি হচ্ছে বাকি দুইটা। লোগোটা আমরা কোথায় পাবো? ডাউনলোড করে নিব না? তাহলে আমরা এখানে লোগো ইউজ না করে শুধুমাত্র কি ওর লোগো হার লিখতে পারি, অথবা আমরা প্রাণ কোম্পানির একটা লোগো আমাদের অলরেডি কি ডাউনলোড করা আছে না? কোথায় যাব? ফাইল থেকে প্লেস। এখন এইখানে একটা বিষয় দেখাই, যখন ইলাস্ট্রেটরে কাজ করতেছেন আমি প্রাণ কোম্পানি কিন্তু এসবিজি লোগোটা পাইছিলাম, তাই না? একটা এআই ফাইল পাইছিলাম না? তা আমরা তখন যেহেতু আমার কাছে এআই আছে তাহলে আমরা কি করব, ফাইল থেকে ওপেনে যেতে পারি বা প্লেস করেও এসবিজিটাও কি করতে পারি, ওপেন করতে পারি। এখন এসবিজি আর এটার মধ্যে পার্থক্য কি? এসবিজি হলো আপনি আপনার নিজের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন, ওটা হচ্ছে কি শেপ। তাহলে আমরা প্রাণ কোম্পানির লোগোটা কম্প্রেজের মধ্যে ছিল নাকি, মেবি কম্প্রেস, এরপর হচ্ছে কোথায় যাই, ফন্টের আগে নাকি, প্রাণ প্রাণ, আচ্ছা ডাউনলোডে দেখি। আমরা এই জায়গাটা আরো বড় করে নিচ্ছি। এখান থেকে আমাদের কাছে ই লার্নিং এর লোগোটা আছে নাকি? তাহলে নিচে যাই, যাওয়ার পরে এখন দেখেন কিন্তু ই লার্নিং এর লোগোটা কিন্তু এসবিজি না, ই লার্নিং এর লোগোটা কি আছে? ইপিএস। কি আছে? ইপিএস। ইপিএসটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা কি ফাইল। তা এই ইপিএস যদি হয় তাহলে আমার কপি পেস্ট করতে হবে, সেক্ষেত্রে আমার প্লেস করা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? ফাইল থেকে ওপেন করব। কি করব? কারণ ইপিএসটা হচ্ছে এখানের একটা ফাইল যেটা হচ্ছে একদম ইলাস্ট্রেটরের কি সোর্স ফাইল, বুঝতে পারছেন? তাহলে এখান থেকে হচ্ছে আমি ই লার্নিং এর কি করলাম, কই গেল আবার, আচ্ছা এই যে এটাকে আমি ওপেন করলাম। এটা হচ্ছে দেখেন আমার অলরেডি গ্রুপ করা আছে না? কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন এটা অনেক বড় না? শিফট ধরে কি করলাম, এখন এর ভিতর কিন্তু যেহেতু এটা ইপিএস লোগো তার মানে হচ্ছে কি অনেকগুলো গ্রুপ আছে, ঠিক আছে?
এখন এখানে দেখেন আমি লোগোটাকে জাস্ট আমার যে জায়গা আছে এখানে প্লেস করলাম, ওকে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করো, আমি যত টেক্সট যা কিছু ব্যবহার করতেছি একটাও কি আমার সেফ জোনের বাইরে ইউজ করতেছি আমি? সর্বশেষ এরিয়া আমার কোনটুকু, এটা যদি আমি দিতে চাই সর্বশেষ এরিয়া আমার এই পর্যন্ত, এর বাইরে আমি যেতে পারবো না। লোগোর ক্ষেত্রে আমি চাইলে এদিকে ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বশেষ এরিয়া আমার কোন জায়গায়? সেফ জোন, ওকে। আমি চাইলেও এই যে এই লেখাটা এরকম ভাবে কি করতে পারবো না, বাহিরে দিতে পারবো না। এটা যদি দিই তাহলে এটা আমার কি ডিজাইনের মানে যে একটা নিয়ম আছে সেই নিয়মটা কি করলাম, ভঙ্গ করলাম, ওকে। তাহলে আমরা এটাকে উপরে ভেবে রাখলাম। এখন কি আছে দেখেন তো, একটা স্ক্যানার আছে। এখন স্ক্যানারকে আপনারা বানাইতে পারেন, আপাতত বানানোর দরকার নেই, আমরা আইকনেই লিখে সার্চ করি, কি পরে দেখাবো। স্ক্যান লিখলেই কি পেয়ে যাচ্ছে না স্ক্যানার গুলো? কোথায় স্ক্যানার স্ক্যান লিখছি? আইকনের মধ্যেই। আবার অথবা যদি এখানে লেখেন কিউআর, কি লেখেন? কিউআর, কিউআর স্ক্যান। তাহলে কি মানে যখন শুধু স্ক্যান লিখছেন অনেক কিছু দেখাচ্ছে, যখন কিউআর স্ক্যান লিখবেন তার মানে কি কিউআর স্ক্যানের অনেকগুলো অপশন দেখাবে না? তা আমাদের এখানে ব্যবহৃত আছে কোনটা, এই টাইপেরটা না? তাহলে এখান থেকে ডাউনলোড, ফ্রি ডাউনলোড, ওকে। এটাকে আবার কি করেন, ফাইল থেকে প্লেস। এখন এটার কি কালার চেঞ্জ করা লাগবে? এটা কালোই আছে না? এখন কথা হচ্ছে এইটার যদি কালার চেঞ্জ করতে যান, নাকি এটার যদি কালার চেঞ্জ করতে, তাহলে এটাকে কি করা লাগবে বলেন তো? বলেন, ইমবেড করলাম। এখন এটাকেও কালার চেঞ্জ করতে হলে আপনার যেতে হবে কোথায়? ইমেজ ট্রেস, আগে হচ্ছে বাহিরে যান, দেখেন পিএনজি আছে না, কালো আছে, তাহলে কোথায় যান? ইমেজ ট্রেস, ইগনোর, হোয়াইট, প্রিভিউ, এরপর হচ্ছে কি এক্সপান্ড। এখন আপনি দেখেন এটা শেপ হয়ে গেছে না? এক্ষেত্রে আপনার মানে কিউআর কোডটা কিন্তু চেঞ্জ হয় নাই, কিউআর কোড ঠিকই আছে, কিন্তু এটা কি হয়ে গেছে, জাস্ট পিকচার থেকে শেপ হয়ে গেছে। এখন আপনি যদি এটার কালার চেঞ্জ করেন তাহলে দেখেন কি হয়ে যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে স্যার আমি এই কালারটা ইউজ করব, এখন দেখেন আমার ই লার্নিং এর লোগোটা ব্যবহার করলে প্রবলেম হচ্ছে কি যে আমার মানে কালার থিমটা মিলবে না, বুঝতে পারছেন? কারণ ই লার্নিং হচ্ছে সবুজ আর এখানে কি ব্লু, মানে একটা কার্ডটা আসলে কার্ডের স্ট্যান্ডার্ডটা মেনটেন করবে। তো এটা আমরা ডেমো হিসেবে যেহেতু কোনো সমস্যা নেই, অবশ্যই যাবে। আমি আবার এই কালারগুলো আমার কি বানাইতে হবে, সবুজ বানাইতে হবে। আমি লোগোর কালারটাই চেঞ্জ করে দেবো, এখানে ডেমো লোগো ইউজ করবেন আপনারা। এখন হচ্ছে এটার কালারকে আমরা কি করি, এই সেম কালারটা রাখবো না, আই ড্রপার টুল দিয়ে ক্লিক করলাম, দেখেন তাহলে আমার কি সেম কালার চলে আসছে না? যদি মনে করেন যে একটু লাইট রাখবেন তাহলে কিসে ক্লিক করেন, লাইট কালারটাতে, তাহলে দেখেন এখানে কি ডার্কটাই ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, আচ্ছা এখন এটাকে কি করেন আপনার, এই দুইটা দেখেন খেয়াল করেন, লোগো এবং হচ্ছে কি এই দুইটা মাঝামাঝি বসানো আছে না? তাহলে এইটাকে ধরেন, এইটাকে ধরেন, ধরে আবার কি আমি কিন্তু দেখেন খেয়াল করেন সব থেকে বেশি কাজ করতেছি কিসের, কারণ আপনি এখানে যাই লিখেন যাই করেন অ্যালাইনমেন্ট গুলো যত সুন্দরভাবে রাখবেন। এখন দুইটাকে একসাথে কি করলাম, গ্রুপ। এখন আবার দেখেন এই দুইটা কি করা আছে, পেজের মাঝামাঝি জায়গায় দেওয়া আছে না? যখনই গ্রুপ করলাম এখন কোনো শুধুমাত্র এই একটা অবজেক্ট সিলেক্ট আছে না, এখন কি অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি করে দিলাম, তাহলে দেখেন দুইটা কি পেজের মাঝামাঝি জায়গায় চলে আসলো না? এখন আপনি এটাকে ওকে করে দেন, তার মানে দেখেন আমার ফ্রন্ট সাইডটা কি কমপ্লিট না? এখন একটা বিজনেস কার্ডের ক্ষেত্রে ডিজাইনটা হয় শুধুমাত্র কোথায়, ফ্রন্ট সাইডে। আপনি যদি আদার্স বিজনেস কার্ড দেখেন ব্যাক সাইডে শুধুমাত্র কি থাকে, শুধুমাত্র একটা লোগো থাকবে, কি থাকবে, শুধুমাত্র একটা লোগো থাকবে। সর্বোচ্চ গেলে এই যে আপনার যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আছে না, এইটাও কি করবে, এখানে অ্যাপ্লাই করবে আর একটা লোগো দিবে। আর তাছাড়া বিভিন্ন সার্ভিস লেখা হয় যেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে শুধুমাত্র কি করব, ব্যাক সাইডে আমাদের যে এটা আছে এটার কাজ শেষ না, ব্যাক সাইডে আমাদের লোগোটা লাগবে নাকি? তাহলে আমি চাইলে এখান থেকে লোগোটাকে কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি করে রেখে দিলাম, কোনো পেস্ট কিন্তু করি নাই, করছি?
আমার কম্পিউটারে কি সাধারণত আমরা জানি যে কপি করে রাখলে যতক্ষণ না পর্যন্ত আমি অন্য কিছু কপি করব ততক্ষণ পর্যন্ত কি করে রাখে, মেমোরাইজ করে রাখে। দেন এখন আমি কপি করার পরে এইটাকে কি করে দিলাম, এখন এইটাকে আবার কি আনলক করলাম, করার পরে এটার লেয়ারটাকে ওপেন করে নিলাম। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে না, এখন গ্রিডটা আগে কি করি, লক করি। ব্যাকগ্রাউন্ডটা তো আমার এখন কালার চেঞ্জ করা লাগবে নাকি। তাহলে এখান থেকে আমি এই জায়গায় এই লেয়ারটাকে ধরে কন্ট্রোল এফ প্রেস করলাম। এখন যেহেতু আমার সেম জায়গাতে লাগবে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, কন্ট্রোল ভি ও দিতে পারি। সেক্ষেত্রে দেখেন কোথায় চলে আসছে, আমার এই পেজের মধ্যে এদিকে চলে আসছে না। এখন আপনার এখান থেকে এটাকে আনগ্রুপ করেন, কারণ আমার লাগবে শুধুমাত্র লোগো, আমার ইয়ে কি লাগবে। আনগ্রুপ কিভাবে করবেন, রাইট মাউস ক্লিক করবেন, দেখবেন কি আনগ্রুপ। তাহলে আনগ্রুপ করার পরে এটা তো আমার লাগবে না, তাই না। এটাকে ধরলাম, ডিলিট করে দিলাম, লোগোটাকে সিলেক্ট করলাম, লোগোটা একটু কি এখন হচ্ছে দেখেন লোগোটা আমি একটু চেঞ্জ করি। সেটা হচ্ছে কি, লোগোর যে কালারটা আছে এটাকে আমি মানে ডিরেক্ট মানে আপনারা আবার এটা করতে চান না, আমি এটাকে ধরলাম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, মানে এই যে সব ব্যাকগ্রাউন্ডটাকে লক করি, এটাকে ধরছি, এইগুলোকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরলাম, ধরে কালারটা হচ্ছে কি করে দিই। আচ্ছা, একটা ধরা বাকি আছে এখনো নাকি। ওকে, দেন এটাও আমার চেঞ্জ করার দরকার ছিল, জাস্ট ওটা করি নাই। মানে যখন আপনি চেঞ্জ করে নেবেন তখন আপনার থিমটা কি থাকবে, পারফেক্ট থাকবে। ওকে, হ্যাঁ, এখন ওইটা আবার তো আমার এটা আনলক করা লাগবে আর কি, ঠিক আছে। তাহলে আনলক করে নিই আমরা এটাকে। তাহলে এটাকে কি করলাম, জাস্ট আমি আগে এটা শেষ করে আসি। তাহলে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাকে আবার আনলক করি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি অ্যাপ্লাই করবো এখন, হোয়াইট নাকি। এখন যদি আপনি লোগোটা হোয়াইট কালার করেন তখন আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা কি বানাইতে পারবেন, ব্লু বানাইতে পারবেন, ঠিক আছে। আপনি ব্লু লোগোর সাথে আবার কি ব্যাকগ্রাউন্ডটাও যেন, তো এখন এইখানের এই যে কালারটা এটা কি হবে, আলাদা ব্লু হবে না এই সেম ব্লু হবে। তার মানে আমি আই ড্রপার টুল দিয়ে সেম ব্লুটা নিচ্ছি। ওকে, তাহলে দেখেন, সরি মানে কি হোয়াইট, হোয়াইট নিলাম। আর যদি আপনি ব্লু নিতে চান তাহলে আপনার এই লোগোটাকে কি বানাইতে হবে, হোয়াইট বানাই নিতে হবে। দেন আপনি এখন এটাকে ধরে কি করেন, ক্লিয়ার। তো এইটা আমার কাছে ভালো লাগবে না, ভালো লাগতেছে কোনটা, এইটা আরো ভালো লাগতেছে না বেশি। এখন হচ্ছে আপনি যেটা বললেন যেটা ঠিক করে দিতে, তাহলে এটাকে একটু কি করে নিলাম, কপি করলাম, এখানে আসলাম, উপরেরটা কি কেন লক করতেছি, কারণ আমার ওইটাতে যেন কোনো প্রকারের মানে ঝামেলা না করে, পরিবর্তন না হয়। এটাকে কি করলাম, আনলক করলাম। এখান থেকে হচ্ছে কি এটাকে আগে আনগ্রুপ করি নাকি, আনগ্রুপ করে নি, এটা ডিলিট করে দিই আগেই, করে এখানে এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, তাহলে এখানে চলে আসলো না। দেন ছোট করে, মানে দেন এইটা আমরা আগে করে নিলে আর ওইখান থেকে মানে এইখান থেকে যদি চেঞ্জ করে নিতাম তাহলে আর ওইখানে চেঞ্জ করা লাগতো না। আমরা ওইখান থেকে চেঞ্জ করছি বলে এটা আবার ব্যাকে এসে ঠিক করে নিচ্ছি। আচ্ছা, দুইটাকে ধরলাম, ধরে অ্যালাইনমেন্ট থেকে কি ভার্টিক্যাল সেন্টার করে, এখন হচ্ছে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আবার হচ্ছে কি একটা হয়ে গেছে, এখন কি করে দিলাম, ভার্টিক্যাল সেন্টার করলাম। তাহলে কি হলো, এই দুইটা লোগো হচ্ছে এই পেজের টোটালি মিডিলে চলে আসলো। ওকে, এখন আপনি হচ্ছে সেভ করতে হবে নাকি, দুইটা কার্ডকেই কি করা লাগবে। এখন দেখেন সেভ করার জন্য ওয়ে হচ্ছে আমাদের দুইটা, আমাদের ব্লিড আছে না, আমরা ইতিপূর্বে সেভ করছিলাম মনে আছে। এখন দেখেন আমার কোন পেজটা এখন অ্যাক্টিভ আছে বলেন তো, ফ্রন্ট না ব্যাক। তাহলে এখন যদি আমি এক্সপোর্টে যাই তাহলে আমার শুধুমাত্র ফ্রন্টটাই কিসে আসবে, এক্সপোর্টে দেখাবে। তাহলে আমরা দুইবার এইটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব লেগেন্সি। এখন দেখেন কোনটা দেখাচ্ছে, সাইজটা অনেক ছোট দেখা যাচ্ছে না। তো আমরা এক্সপোর্ট করার সময় পার্সেন্টেজটা বাড়ায়ও নিতে পারি, ঠিক আছে। তো আমাদের আপাতত দরকার নেই, আমরা না আপনারা বাড়াই নেবেন। এখানে পার্সেন্টেজ কত করবেন, 300। তাহলে এখানে সাইজটা অটো বেড়ে যাচ্ছে না। আর পিএনজি আছে, আপনি চাইলে এখানে কি নিতে পারেন, জেপিইজি। এখন সেভে ক্লিক করেন, আপনার লোকেশন যেখানে আছে গ্রুপ এ,
আচ্ছা বিজনেস কার্ড 1 এখানে হবে কি ফ্রন্ট, তাই না? এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আচ্ছা আমি এই লেখাটাকে একটু কপি করে রাখলাম, কারণ সেমটা আমার আবার লাগবে না। এখন আবার দেখেন সেকেন্ডটাতে কি করলাম, সিলেক্ট করলাম না, এখন অ্যাক্টিভ আছে কোনটা, সেকেন্ডটা। ফাইল থেকে সেভ ফর ওয়েব এজেন্সি জেপিইজি আছে, পার্সেন্টেজ কত করলাম, এখন 300 করাতে কি হচ্ছে আমার এখানে উইথ হাইটটা বেড়ে যাচ্ছে না, মানে আমার ইমেজ কোয়ালিটিটা আরো ভালো হচ্ছে। এখন বলতে পারেন স্যার তাহলে আপনি শুরুতেই তো পেজটা একটু বড় করে নিতে পারতেন। প্রথমে বড় কেন করলাম না, কারণ আমার যখন প্রিন্টিং এ দিবে একজন ব্যক্তি তখন কিন্তু তার ওই সাইজটাই লাগবে, তাই না? তাহলে আমাদের মূল সাইজ ঠিক রাখতেছে, কিন্তু আমরা যেটা পিকচার আপলোড করতেছি বা পিকচারকে বানাচ্ছি সেই পিকচারটাকে কত একটু বড় বানাচ্ছি না, কারণ পিকচার তো আমি মানুষকে দেখার জন্য দেব, কোনো প্রিন্টিং এর জন্য দিব। তার জন্য আপনার পিকচারটা বড় বানাইলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মূল লেআউট কখনোই বড় করা যাবে না। এখানে কিন্তু মূল লেআউট বড় হচ্ছে না, এখানে কি বড় হচ্ছে, আপনার পার্সেন্টেজ অনুযায়ী যেটা এক্সপোর্ট করতেছেন ওই এক্সপোর্টটা ও এক্সট্যান্ড করে বড় করে এক্সপোর্ট করতেছে, ঠিক আছে? তাহলে আমি আবার সেভে গেলাম, যাওয়ার পরে এখান থেকে কি, এটা হচ্ছে কি ব্যাক, ব্যাকে ক্লিক করলাম, সেভে দিয়ে দিলাম। তাহলে আমি যদি একটু আমার ফাইলে যাই, তাহলে খেয়াল করেন আমাদের এখানে কি হয়েছে, ডিজাইন গ্রুপ এ দেখেন দুইটা কার্ড পাইছি না, কিন্তু আসলে আমরা এখন যে কার্ডটা পাইছি এটা কিন্তু হচ্ছে আমি শুধুমাত্র জেপিইজি পাইছি, কিন্তু আমাদের এখানে এআই ফাইল সেভ করে রাখতে হবে না? এআই ফাইল সেভ করবেন কখন, যখন হচ্ছে আপনি কাজ শুরু করবেন তখনই সেভ করবেন, এরপরে কি দিবেন, কন্ট্রোল এস, ঠিক আছে? মনে থাকবে, তা না হইলে এতক্ষণ আমি যে কাজ করলাম যদি বিদ্যুৎ চলে যাইতো কি হইতো। এখন আমার এখানে ব্যাকআপ আছে বিধায় আমার ওই চিন্তা নেই যে আমি এখানে সেভ করার মতো 1 মিনিট সময় পাবো, কিন্তু আমার কম্পিউটারটা যদি হ্যাং হয় তাহলে তো আমার ব্যাকআপ থেকে কোনো কাজ নাই। এজন্য আমাদের কাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখন কোনো কাজ করব তখন অবশ্যই কি সেভ করব না, এখান থেকে হচ্ছে কি এখন যাব কোথায়, সেভ অ্যাজ, তাই না? অথবা সেভে, যেহেতু নতুন ডকুমেন্ট সেভে গেলেও হবে না, সেভে গেলাম, যাওয়ার পরে কি বিজনেস কার্ড 1, ফাইল টাইপ কি থাকবে, এখন যদি ক্লায়েন্ট আপনার কাছে চাই যে আপনার এআইও দিতে হবে ইপিএসও দিতে হবে নাকি, তাহলে প্রথমবার আমি সেভ করতেছি কি এআই, এআই মাস্ট বি আপনার সেভ করতে হবে, এবং ভেরিয়েশন কত, ভার্সন কত রাখবেন, ইলাস্ট্রেটর 2 পয়েন্ট মানে 2020। এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে না আপনাকে দিতে হবে ইলাস্ট্রেটর 10 এ, তখন আপনি কি চুজ করবেন, ইলাস্ট্রেটর 10। তাহলে আমাদের এখন যেহেতু এডিট করতে হবে পরবর্তীতে, তার জন্য আমি নিজে এটা রাখবো সংরক্ষণ করে, আমি যেহেতু আপডেট চালাই, তাই না? এটা চেঞ্জ করতে হয় কখন, যখন আপনাকে আপনার ক্লায়েন্ট বলবে যে আমাকে 10 এ দিতে হবে, তাই না? কারণ অনেক ক্লায়েন্ট আছে বা অনেক লোক আছে যারা এখনো ওল্ড ভার্সনে কি করে, কিন্তু আপনার নিজের ব্যবহারের জন্য কি 2 পয়েন্ট এইটাই থাকবে, যেহেতু আমরা এটা কাউকে এখন দিব না তার জন্য কি 2020। যদি কখনো কোনো রিকমেন্ডেশন থাকে তখন এটা কি চেঞ্জ করব, ঠিক আছে? ওকেতে ক্লিক করলাম, তাহলে আমরা আবার একটু ফাইলে যাই, একটু রিলোড করি, সরি কোথায় সেভ করলাম লোকেশনটা খেয়াল করি নাই, ফাইল থেকে আবার যাচ্ছে কোথায়, সেভ অ্যাজ, এই দেখেন আমি সেভ করে ফেলছি কোথায়, ডাউনলোড। আমার ফ্রন্টটা থাকবে না, শুধুমাত্র কি বিজনেস কার্ড 1, কারণ এখানে তো কি দুইটা সাইটই একসাথে না, ইলাস্ট্রেটর ফাইল সেভ, তার মানে আমি কি পেয়ে যাচ্ছি, ইলাস্ট্রেটর পেয়ে গেলাম না। দেন এই ইলাস্ট্রেটর থেকে আমি আবার কি বানাইতে পারবো, ইপিএস। আবার যাব কোথায়, ফাইল, সেভে না, কোথায় যাব, সেভ অ্যাজ। এখন ইলাস্ট্রেটরের জায়গায় এখন কি চুজ করব, ইপি, মানে ইলাস্ট্রেটরের ইপিএস, এর আগে ছিল ইলাস্ট্রেটরের এআই আর এখন কি ইলাস্ট্রেটরের ইপিএস এ গেলাম। এখন নাম যদি সেম থাকে সেভ হবে, হবে, কারণ আমার টাইপটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না, সেম টাইপ সেম নাম, সেম টাইপ সেম নাম কখনোই সেভ হবে না, কিন্তু যদি টাইপ চেঞ্জ হয়, যেমন হচ্ছে আমার আগেরটা ছিল কি এআই, এখন আছে কি এপিএস, তাহলে এখন সেভ হবে, কিন্তু যদি এখানে এখনো আবার যদি এআই দিই তাহলে কি বলবে, রিপ্লেস চাইবে, ঠিক আছে? সেভে ক্লিক করলাম, ওকে। তাহলে দেখেন আমি এতক্ষণ যে কাজটা করলাম টোটাল আমার একটা কাজ কি কমপ্লিট হইলো না। এখন দেখেন আমি ক্লায়েন্টকে এখন দেখার জন্য যদি এআইটা দিয়ে দিই,
তাইলে কিন্তু আপনাকে ক্লায়েন্ট যদি এটা নিয়ে আপনার সাথে আর কোনো যোগাযোগ না করে, আপনার কিছু করার আছে? কিন্তু ওকে দিবেন কি, যে এই দেখো আমি তোমার জন্য যে কার্ডটা বানাইছি সেটা কি, এই যে এইরকম তোমার ফ্রন্ট সাইড হবে, আর এটা হবে কি তোমার ব্যাক সাইড। এখন এটা হচ্ছে সাদা মাঠা, এরপরেও তো আমাদের এটাতে কি করতে হবে, একটু প্রেজেন্টেশন করতে হবে, যেটা হচ্ছে ওই যে টেবিলের উপর রাখা আছে বা হচ্ছে আপনার একটা জায়গায় ধরে আছে একজন ব্যক্তি, এগুলো হচ্ছে আমার কি, এই যে দুইটা পিকচার বানাইছে না, এই দুইটা পিকচার দিয়ে আমার প্রেজেন্টেশন ফাইল বানাইতে হবে, যেটা আমরা আগে এটা বানানোর পরে কি ওইটা শিখবো আর কি, ঠিক আছে? আর যখন ইপিএস যাবে তখন তাকে কি দিবেন, ইপিএস ফাইলটা দিবেন। যদি ইপিএস এবং কি চাই, এআই চাই, দুইটাই তাকে দিতে পারবেন না? কিন্তু ডিজাইন কয়টা করছি আমি, এখনো যত প্রকারের ফাইল চাই, যদি পিএনজি চাই এখান থেকে কি করতে পারবো, পিএনজি দিতে পারবো না? এখন আপনারা কেউ হয়তো খেয়াল করেন না, আমি মাত্রই খেয়াল করলাম যে আমাদের কালারে একটু চেঞ্জ আছে। আমাদের এই শেপগুলোর কালার কি আমরা চেঞ্জ করছি? কিন্তু শেপের কালার কি আছে দেখেন তো, লাইট ব্লু আছে না? এখন শেপ তো স্বাভাবিকভাবে, তাহলে আমরা এখানে যেহেতু গ্রুপ করে ফেলছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাকে ধরতেছি, এই শেপকে ধরলাম, আই ড্রপার টুল, লাইটটাতে ক্লিক করলাম, হয়েছে? আবার কি দিচ্ছি, ডিরেক্ট সিলেকশন, কোনটাকে ধরলাম, লেয়ারটা খেয়াল করবেন এখানে। এখন এখানে দেখেন মানে ওই যে বাউন্ডারিটা দেখে আমরা বুঝতে পারবো। আপনারা এই ভুলটা করেন না, আপনারা আগে থেকেই কি কালারগুলো চেঞ্জ করে নিয়েন, ঠিক আছে? কারণ এখানে একটা মানে যেটা আমি মাত্রই এক্সপোর্ট করার পরে খেয়াল করলাম যে আমার ওইখানে কি লাইট ব্লু আছে, কিন্তু আমরা ইউজ করছি কি ব্ল্যাক, মানে আমাদের ব্ল্যাক ছিল শেপটা, আমরা ব্ল্যাক থেকে আর চেঞ্জ করি নাই। তো এইটা আপনারা প্রয়োজন হচ্ছে শেপ যখন আমি রিসাইজ করলাম না, তখনই কি করে নেবেন, কালারটা লাইট ব্লু করে নেবেন, তাহলে আর এই ঝামেলা হবে না। ওকে, যেহেতু আমি কোনো চেঞ্জ করলাম, এবার কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল এস। এখন এখানে একটা বিষয় খেয়াল করে, আমি যদি কন্ট্রোল এস দিই তাহলে আমার কোন ফাইলটা রিপ্লেস হবে, রিপ্লেস হবে কিন্তু কোনটা, ইপিএস। কোনটা রিপ্লেস হবে, কিন্তু আমার এআইটা রিপ্লেস হবে না, কারণ ইপিএস ও এডিটেবল ফাইল, এআইও কি। এখন আমার এখানে খেয়াল করেন ওপেন আছে কোনটা, এপিএস না? তাহলে আমরা যদি এখন আবার এখানে এআইটা ওপেন করি, তখন দেখেন এআর মধ্যে কি কালো রয়ে গেছে না? এখন দেখেন, এখন আমি ইপিএস থেকে আবার কি বানাবো, এআই বানাবো, তাহলে ফাইল থেকে চলে যাচ্ছে কোথায়, সেভ অ্যাজ। এখন ইপিএস এর জায়গায় কি সেট করলাম, এআই, অলরেডি একটা এআই আছে, এখন আমরা জানি, এখন আমার কাছে রিপ্লেস চাইবে না, আমি তো চাচ্ছি যে ও রিপ্লেস হয়ে যাক নাকি। বা আপনি চাইলে এটাকে আগে কি করে নেন, ডিলিট করে ফেলেন, এখন কি সেভে ক্লিক করেন 22। এখন যদি চেঞ্জ করেন তাহলে আবার কোনটাতে চেঞ্জ হবে, এআই তে না? তো এই জন্য অবশ্যই যখন ইপিএস আর এআই দুইটা আলাদা আলাদাভাবে নিবেন, যদি কোনো সংশোধন করেন, সেটা ক্লায়েন্টের কাজ হোক বা আপনার কাজ হোক, তখন খেয়াল রাখতে হবে যে আপনি কোন ফাইলটা থেকে কি করতেছেন, চেঞ্জ করতেছেন, কারণ দুইটাই আপনার কি এডিটেবল ফাইল বা সোর্স ফাইল, দুইটাই কি ফাইল, এডিটেবল ফাইল বা সোর্স ফাইল। এখন আপনি চাইলে ইপিএস থেকে এআই বানাইতে পারবেন, আবার এআই থেকে কি, কিন্তু কখনো জেপিইজি থেকে ইপিএস বা এআই বানাইতে পারবেন না, কারণ হচ্ছে এটা কিন্তু একটা কি রাস্টার ইমেজ, যেটা হচ্ছে দেখেন আমার এখানে প্রত্যেকটা টেক্সট আলাদা আলাদা ভাবে আছে, আর এখানে সবগুলো মার্জ হয়ে কি হয়ে গেছে, ছবি হয়ে গেছে না? ক্লিয়ার? তাহলে সবাই পারবেন এইটুকু?